সাউন্ড কি শোনাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে আপনার সাউন্ড। আচ্ছা, সায়েদা তামজিদা আক্তার, তোমার রোল নাম্বার কত? সায়েদা তামজিদা আক্তার। জি স্যার। তোমার রোল নাম্বার কত? এখানে রোল নাম্বার নাই যে তোমার আইডিতে। সরি স্যার, আমি হচ্ছে কি আরেকটা মেয়ের আইডি দিয়ে ঢুকে গেছি ভুলে। আমি হচ্ছে আমার নিজেরটা দিয়ে ঢুকছি। ও আচ্ছা আচ্ছা। ফিফটিন ব্যাচের 22 আছো তুমি? Yes, sir. Yes, sir. 12 ব্যাচের 18, জি স্যার। 16 ব্যাচের 99, প্রেজেন্ট স্যার। 16 ব্যাচের 107, ইয়েস স্যার। 107 স্যার। ঠিক আছে। মুমিন কি আছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথমে সবাইকে ঈদ মোবারক, যদিও বা অনেক দেরিতে। ঈদ মোবারক। সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আছি, ভালো আছি আল্লাহর রহমতে, তোমাদের সবার দোয়ায়। তোমাদের পরিবারের সবাই ভালো আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর ঘূর্ণিঝড়ের কেমন প্রভাব পড়ছে তোমাদের ওদিকে? স্যার এখনো বিভিন্ন জায়গায় হচ্ছে স্যার, আমাদের এদিকে ঝড় হচ্ছে ভালোই। ও আচ্ছা আচ্ছা। সবাই একটু সাবধানে থাকি আর কি। জি স্যার। আচ্ছা, ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি কেউ আছে নাকি তোমাদের বাড়ি? স্যার আমি আছি স্যার, কি বলো? বেনাপুরের কাছে। তাই? জি স্যার। তাহলে তো তোমার বেশি সেফলি থাকা উচিত। জি স্যার, আছি যতদূর পারা যায়। বাইরে অযথা বের হইও না আর কি। জি স্যার। তো আমরা আগে যা পড়েছিলাম কিছু কি মনে আছে তোমাদের, নাকি সব ভুলে গেছো? ভুলে গেছি স্যার। তাইলে কেমনে হবে? ভুলে গেছি। একটু তোমরা রিভিউ করে নিতা, না হয়তো বুঝতে কষ্ট হবে। আচ্ছা, তোমরা আজকে আমি ক্লাস চেষ্টা করবো মোটামুটি নেওয়ার, বা কোনো টার্ম যদি তোমরা ভুলে যাও আমি হয়তো বা রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব। তোমরা তারপরও আজকে প্রিভিয়াস টার্মিনোলজি গুলো একটু চেক করে নিবা, দেখে নিবা, ঠিক আছে? অ্যাস্ট্রোনমিক্যাল যে প্যারামিটার গুলো পড়ানো হয়েছিল তোমাদেরকে, সেগুলো একটু আজকে আবার বসে একটু দেখে নিবা আর কি। জি স্যার, অবশ্যই। আমরা ছিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাস্ট্রোনমিতে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা আস্তে আস্তে স্টার্ট করি।
জি স্যার স্টার্ট করে দেন অনুষ্ঠান স্যার হয়ে সবাইকে যাচ্ছে, জানানো হয়েছিল স্যার অলরেডি পার্টিসিপেন্ট 100 স্যার কিছু মনে হয় স্যার নেটওয়ার্কের প্রবলেম অথবা অন্যান্য কারণে জয়েন করতে পারেনি স্যার ঠিক আছে, ওকে। Recording in progress. তো স্লাইড কি দেখা যাচ্ছে? না স্যার এখনো দেখা Okay. এখন কি দেখা যায়? জি স্যার। ওকে, আমরা লাস্ট ক্লাসে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ডিরেকশন নিয়ে বলেছিলাম আর নটিক্যাল মাইলের ডেফিনেশনটা দিয়েছিলাম। এতটুকু পর্যন্ত মনে আছে তো নাকি লাস্ট ক্লাসে? জি স্যার এই পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, আমরা নেক্সট থেকে স্টার্ট করি। আবার হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। আমরা অলরেডি কয়েক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানি। তার মধ্যে ফার্স্ট যেটা কোঅর্ডিনেট সিস্টেম আমরা পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম? পরে আসছো কিনা? আচ্ছা, সাউন্ড আসতেছে, আমরা একটু সাইলেন্ট থাকি, মাইক্রোফোনটা একটু মিউট রাখি আর কি। তো সবার মাইক্রোফোন গুলো একটু মিউট রাখি। স্যার চাইলে আপনিও মিউট করে দিতে পারেন। আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা পড়েছিলাম, মনে আছে কারো? হ্যালো, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। স্যার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম মনে নেই, আবার একটু বলেন। আচ্ছা, ম্যাথমেটিক্সে কি এরকম পড়েছিল বাংলায় যে কার্টেসীয় স্থানাঙ্ক? জি স্যার ম্যাথমেটিক্সও পড়েছি। হ্যাঁ, এখন মনে পড়তেছে, যেটাকে আমরা ইংলিশে কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলতেছি আর কি, কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ টু ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা অবজেক্ট বা পয়েন্টকে যদি লোকেট করতে চাই, তাহলে আমাদেরকে দুইটা কোঅর্ডিনেট সম্পর্কে জানা লাগতো, এক্স এবং ওয়াই, তাই তো? জি স্যার। যেমন ধরো এই পয়েন্টকে যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি লোকেট করতে চাই, তাইলে আমাদেরকে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাইলে এই বরাবর আমাদের এক্স পরিমাণ যেতে হয়, এক্স ডিস্টেন্স গিয়ে তারপর ভার্টিক্যালি যদি আমরা ওয়াই ডিস্টেন্স যাই, তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাব, তাই তো? দ্যাট মিন্স এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স, ওয়াই, তাই তো? মনে পড়ছে এখন? জি স্যার কার্টেসিয়ান সিস্টেম বলতে যেটা ম্যাথমেটিক্স সেটা তো বুঝি। হ্যাঁ, ওকে। তো এখন
ঠিক একই কনসেপ্টে আমরা যদি স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রির হেল্প নিয়ে, দ্যাট মিন্স যেহেতু আমরা এখন একটা স্ফিয়ারের মধ্যে হেভেনলি বডি গুলাকে লোকেট করার চেষ্টা করি, একটা স্ফিয়ার মিন্স আমরা দুই ধরনের স্ফিয়ার নিয়ে বলেছিলাম, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল স্ফিয়ার আর একটা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার, মনে আছে? টেরেস্ট্রিয়াল স্ফিয়ার বলতে আমরা আর্থ কে মিন করি, আর সেলেস্টিয়াল স্ফিয়ার বলতে এটা একটা ইমাজিনারি স্ফিয়ার যেটার উপর সবগুলা হেভেনলি বডি লাই করে বা অবস্থান করে, সেটা আমরা ওইভাবেই বলেছিলাম। তো এক্ষেত্রে এই সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর আমরা যদি একটা হেভেনলি বডিকে লোকেট করতে চাই, ঠিক একই রকম এই দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম দরকার হবে। তো আমরা হেভেনলি বডি লোকেট করার জন্য যে কোঅর্ডিনেট গুলো ইউজ করে থাকি সেগুলোকে বলা হয় স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস অর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। The position of a heavenly body can be specified by two spherical coordinates. তাহলে এক্ষেত্রেও ওই যে x y এর মতো দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট দরকার হবে। এখানে স্ফেরিক্যাল টার্মটা কেন ইউজ করা হচ্ছে, কারণ এখানে আমরা এই 3 ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে, দ্যাট মিন্স যেহেতু আমরা সবগুলা অ্যাঙ্গেল বা ডিসটেন্স মেজার করব হচ্ছে কি স্ফিয়ারের উপর, সুতরাং আমাকে স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রির হেল্প নিতে হবে। তো এই কারণে এই এক্স ওয়াই গুলো এখানে আসবে আসলে স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রির ফরম্যাটে। তো এই কারণে যে কোনো হেভেনলি বডির পজিশন আমরা লোকেট করতে পারি দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করার মাধ্যমে, অর্থাৎ two angular distances measured along arcs of two great circles which cut each other at right angles. আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে কি, এই যে আমরা দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট নিব, সেই দুইটা এক এক সিস্টেমের ক্ষেত্রে এক এক ধরনের প্যারামিটার আমরা ইউজ করে থাকি, তবে সব ক্ষেত্রে দুইটা প্যারামিটার লাগবে। যেমন ধরো আমি একটু পরে যাচ্ছি, এখানে 4টা সিস্টেমের কথা বলা আছে। এই 4টা সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো হেভেনলি বডিকে সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর লোকেট করতে পারবো যে কোনো দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করার মাধ্যমে। তো দেখা যাবে যেটা যে হরাইজন সিস্টেমের ক্ষেত্রে এক ধরনের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, এক ধরনের প্যারামিটার ইউজ করা হয়, ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল এর ক্ষেত্রে এক ধরনের প্যারামিটার ইউজ করা হয়, সেটা আমরা আস্তে আস্তে জানবো। তো এই যে দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বা যেটাকে আমরা হয়তো বা এক্স ওয়াই হিসেবে বলতেছি আপাতত, এই দুইটা বেসিক্যালি কি, এই এক্স ওয়াই এই দুইটা ডিসটেন্স আমরা কিভাবে পাবো? এই দুইটা ডিসটেন্স বেসিক্যালি টু অ্যাঙ্গুলার ডিসটেন্স, যেগুলোকে আমরা আর্ক বলে থাকি, আর্ক, টু অ্যাঙ্গুলার ডিসটেন্স measured along arcs of two great circle. That means এই ডিসটেন্স গুলো নেওয়া হবে গ্রেট সার্কেলের উপর, স্মল সার্কেল কিন্তু না। আমরা সব সময় কিন্তু শর্টেস্ট ডিসটেন্স গুলো মেজার করি সব সময় গ্রেট সার্কেলের উপর। তো সেই হিসেবে এখানেও অ্যাঙ্গুলার ডিসটেন্স গুলো নেওয়া হবে আর্কের উপর, যে আর্ক গুলো হচ্ছে কি গ্রেট সার্কেলেরই আর্ক। এবং যেহেতু দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট লাগবে, সুতরাং দুইটা অ্যাঙ্গুলার ডিসটেন্স মেজার করতে হবে, যার কারণে দুইটা অ্যাঙ্গুলার ডিসটেন্সের জন্য দুইটা গ্রেট সার্কেল লাগবে। এবং এই দুইটা গ্রেট সার্কেল একটা আরেকটাকে রাইট অ্যাঙ্গেলে কি করবে? কাট করবে। দ্যাট মিন্স দুইটা প্লেন বা সার্কেল পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। তো তার মধ্যে এই দুইটা গ্রেট সার্কেলের মধ্যে একটা গ্রেট সার্কেলকে বলা হয় প্রাইমারি সার্কেল অফ রেফারেন্স এবং আরেকটা সার্কেলকে বলা হয় সেকেন্ডারি সার্কেল অফ রেফারেন্স। তাহলে আমরা দুইটা সার্কেলের মধ্যে, দুইটা গ্রেট সার্কেলের মধ্যে প্রথমটাকে যদি প্রাইমারি বলি, সেকেন্ডটাকে আমরা বলবো সেকেন্ডারি সার্কেল অফ রেফারেন্স। তাহলে সব সময়ই সবগুলো সিস্টেমের জন্যই একই কনসেপ্ট, যে দুইটা গ্রেট সার্কেল লাগবে এবং এই দুইটা গ্রেট সার্কেল এমন ভাবে নিতে হবে যাতে করে একটা গ্রেট সার্কেল আর একটা গ্রেট সার্কেলকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে, এবং এই অ্যাঙ্গুলার ডিসটেন্স গুলো মেজার করতে হবে ওই গ্রেট সার্কেলের আর্কের উপর। তো এই প্রিন্সিপল গুলো আমরা মেনটেন করার চেষ্টা করব প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে। ইন প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোনমি, দ্য পজিশন অফ এ celestial body or heavenly body can be specified by the following system of coordinates: the horizon system, independent equatorial system, dependent equatorial system, celestial latitude and longitude system. তাহলে একটাতে আমরা এখানে কয়েকটা প্যারামিটার দেখে আমরা বুঝতে পারবো যে ওই সিস্টেমের ক্ষেত্রে আসলে কোনটাকে কোন প্লেন অফ রেফারেন্সকে প্রায়োরিটি দেওয়া হয়। যেমন ধরো হরাইজন সিস্টেমের
প্লেন অফ রেফারেন্স হচ্ছে হরাইজন, একটা প্লেন অফ রেফারেন্স হচ্ছে হরাইজন বা সার্কেল অফ রেফারেন্স। আর সেকেন্ডটার ক্ষেত্রে একটা প্লেন অফ রেফারেন্স হচ্ছে ইকুয়েটর, সেকেন্ডটার ক্ষেত্রে ইকুয়েটর। আবার 2 নাম্বার এবং 3 নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, একটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো কোনটা কার উপর ইন্ডিপেন্ডেন্ট, কোনটা কার উপর ডিপেন্ডেন্ট, কোনটা কার উপর ডিপেন্ডেন্ট বা কোনটা কার উপর ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা একটু পরেই দেখবো। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে কি সেলেস্টিয়াল ল্যাটিটিউড এন্ড লংজিটিউড সিস্টেম। এটা আমরা বলেছিলাম সেলেস্টিয়াল মিন্স আমরা সেলেস্টিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে যদি ল্যাটিটিউড এবং লংজিটিউড ইউজ করি, আর এই ল্যাটিটিউড লংজিটিউড আবার টেরেস্ট্রিয়াল এর ক্ষেত্রেও হয়, যেটা আমরা টার্মিনোলজিতে এক্সপ্লেইন করেছিলাম। তো বলা হচ্ছে কি দা হরাইজন সিস্টেম, ফার্স্ট ওয়ান, দা হরাইজন সিস্টেম ইজ ডিপেন্ডেন্ট অন দা পজিশন অফ দা অবজারভার। এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা? দা হরাইজন সিস্টেম ইজ ডিপেন্ডেন্ট অন দা পজিশন অফ দা অবজারভার। ইয়েস স্যার। কিভাবে বলো তো একটু, আমরা হরাইজনটা কিভাবে পেতাম? অবজারভারের উপরে আমরা মেজার করতাম এটা। দ্যাট মিন্স টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের উপর, দ্যাট মিন্স আর্থ সারফেসের উপর অবজারভার যেখানে থাকবে, তাহলে অবজারভারের উপরের যে ইমিডিয়েট পয়েন্টটা আমরা সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর পাবো, সেই পয়েন্টটাকে বলা হয় জেনিথ। এবং অবজারভারের ঠিক নিচে লাইনটাকে যদি আমরা এক্সটেন্ড করি সেলেস্টিয়াল স্ফিয়ার বরাবর, যে পয়েন্টটা পাবো সেটাকে বলা হচ্ছে নাদির। মনে আছে? জি স্যার, জেনিথ নাদির। তাহলে এই যে জেনিথ নাদির যে লাইনটা, এই লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে প্লেনটা থাকবে, যে গ্রেড সার্কেলটা থাকবে, সেটাকে আমরা বলতাম হরাইজন, তাই তো? ইয়েস স্যার। তো সেই কারণে বলা হচ্ছে কি এই হরাইজন সিস্টেমটা কিসের উপর ডিপেন্ড করে? অবজারভারের পজিশনের উপর। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। Okay. The independent equatorial system is independent of the position of the observer. তাহলে এটা কার পজিশনের উপর ইন্ডিপেন্ডেন্ট? পজিশন অফ দ্য অবজারভার। And the positions apply to observers anywhere on the earth. That means observer earth surface এর উপর যে কোনো পজিশনে থাকুক না কেন, এটার উপর এই সিস্টেমটা ডিপেন্ড করবে না। এটার কারণটা কি বলতে পারবা? এখানে প্লেন অফ রেফারেন্স হচ্ছে ইকুয়েটর। তাহলে ইকুয়েটরকে ডিফাইন করার জন্য অবজারভারের পজিশন কি ইম্পর্টেন্ট? বুঝতে পারছে কিনা? শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার অবজারভারের পজিশন ব্যতীত রেখে মানে ছাড়াই আমরা তো ইকুয়েটর পরিমাপ করতে পারবো। হ্যাঁ, মানে অবজারভারের পজিশনের উপর ডিপেন্ড করার দরকার আছে কিনা সেটা জানতে চাচ্ছি। নাই নাই স্যার। স্যার। কারণ ইকুয়েটরটা আমরা কিভাবে পেতাম? ইকুয়েটর হচ্ছে কি আর্থের যেটা এক্সিস অফ রোটেশন, তাহলে এক্সিস অফ রোটেশনের দুইটা এক্সট্রিম পয়েন্টকে আমরা নর্থ পোল সাউথ পোল বলি, তাই না? তাইলে এই নর্থ পোল সাউথ পোল লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে গ্রেড সার্কেলটা থাকবে সেটাই তো ইকুয়েটর। তাহলে দ্যাট মিন্স এই সিস্টেমটা আসলে অবজারভারের পজিশনের উপর ডিপেন্ড করে না। এবার আসি ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেম। তো এখানে প্রত্যেকটা সিস্টেমে যেহেতু দুইটা রেফারেন্স গ্রেড সার্কেল লাগবে, হ্যাঁ, থার্ডটাতে বলা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেম। দ্যাট মিন্স ওয়ান অফ দ্য গ্রেড সার্কেল অফ রেফারেন্স ইজ independent of the position of the observer, while the other great circle perpendicular to the former is dependent on the position of the observer. তাহলে থার্ড সিস্টেমে বলা হচ্ছে কি যেহেতু আমাদের দুইটা গ্রেড সার্কেল রাখবে, একটা আরেকটার পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, তো তার মধ্যে একটা গ্রেড সার্কেল অবজারভারের পজিশনের উপর ডিপেন্ড করবে না, কিন্তু আরেকটা গ্রেড সার্কেল অবজারভারের পজিশনের উপর ডিপেন্ড করবে। এই কারণে এই সিস্টেমটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেম।
In the celestial latitude and longitude system, the position of হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ইয়াতে স্যার যদি ওই অবজারভারের পজিশনটা স্যার ইকুয়েটরে হয় তখন কি হবে? তখন আমরা সিস্টেমগুলোর ক্ষেত্রে ডিসকাস করব, এখনো তো আমি ডিসকাশনে যাই নাই। আচ্ছা, আমরা সিস্টেমগুলা মানে ডিটেইলস এক্সপ্লেইন করব আবার। In the celestial latitude and longitude system, the position of a body is specified by the celestial latitude and celestial longitude. এটা খুবই সিম্পল যে এখানে সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর যে কোনো একটা হেভেনলি বডির পজিশন আমরা জাস্ট ল্যাটিটিউড এবং লংজিটিউডের মাধ্যমে কি করতে পারবো, লোকেট করতে পারবো। এবার দেখো একটা সিম্পল রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখি, যে ডেফিনেশনে বলা ছিল কি দুইটা অ্যাঙ্গুলার ডিসটেন্স মেজার করতে হবে দুইটা আর্ক বরাবর, যে দুইটা আর্ক থাকবে দুইটা গ্রেড সার্কেলের উপর, এবং এই দুইটা গ্রেড সার্কেল একটা আরেকটা পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। তো সেই ডেফিনেশনের যদি আমরা একটা ডেমো দেখতে চাই, যেমন ধরো এটাকে আমরা ধরে নিলাম ইকুয়েটর। এটা যদি ইকুয়েটর হয়, তারপরে হচ্ছে আমি আরেকটা, এটা ইকুয়েটরটা একটা গ্রেড সার্কেল না? জি স্যার। ওকে, এবার দেখি এই যে এই সার্কেলটা, আরেকটা সার্কেল আমি ড্র করছি, সরি, এই যে গ্রেড সার্কেল, এখন আমি যে রেড লাইনটা ড্র করলাম এটাও কি একটা গ্রেড সার্কেল হবে? জি স্যার। কারণ এই গ্রেড সার্কেলটা আসলে কি দিয়ে যাচ্ছে বলতো, কোন কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে এই গ্রেড সার্কেলটা? পিবি নর্থ এন্ড সাউথ পোল। আমরা যদি মানে সিম্পলি জেনারেলাইজ করে যদি বলি, এই গ্রেড সার্কেলটা নর্থ পোল সাউথ পোল দিয়ে যাচ্ছে এবং হেভেনলি বডি দিয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এম হচ্ছে একটা হেভেনলি বডি, তাই তো? জি স্যার। এবং এই যে এই প্লেনটা এবং এই সার্কেলটা কিন্তু এই যে ও পয়েন্টকে কিন্তু সেই গ্রেড সার্কেলের যে প্লেনটা বা সার্কেলটা সেটাও কিন্তু আর্থের সেন্টার দিয়ে যাবে, এটা বুঝছি কিনা? জি স্যার। ওকে, এবং এই দুইটা সার্কেল দেখে কি মনে হয় একটা আরেকটার পারপেন্ডিকুলার না? বুঝা যাচ্ছে কিনা? এই যে আমরা কিন্তু ডেফিনেশন অনুযায়ী প্রথমে বোঝার চেষ্টা করি। প্রথমে বলা ছিল কি যে দুইটা গ্রেড সার্কেল লাগবে, ওকে, আমরা দুইটা গ্রেড সার্কেল অলরেডি ডিফাইন করলাম। এবার দেখবো যে দুইটা গ্রেড সার্কেল একটা আরেকটা পারপেন্ডিকুলার কিনা। হ্যাঁ, তাহলে এবার দেখতে হবে যে দুইটা অ্যাঙ্গুলার ডিসটেন্স নিব, সেই দুইটা অ্যাঙ্গুলার ডিসটেন্স ওই দুইটা গ্রেড সার্কেলের উপর আর্ক হিসেবে থাকতে হবে, তাই তো? যে দুইটা অ্যাঙ্গুলার ডিসটেন্স নিব সেই দুইটা অ্যাঙ্গুলার ডিসটেন্স ওই দুইটা গ্রেড সার্কেলের আর্ক হিসেবে থাকতে হবে। তাইলে এখানে দুইটা রেফারেন্স সার্কেল কি কি বলতে পারবা এই সিম্পল ডায়াগ্রাম থেকে? ইকুয়েটর আর হলো যে একটা রেফারেন্স সার্কেল হচ্ছে ইকুয়েটর, আর একটা রেফারেন্স সার্কেল হচ্ছে নর্থ পোল সাউথ পোল দিয়ে। আচ্ছা, এটার কি কোনো নাম আমরা দিয়েছিলাম মনে পড়ে? পিএমবি না, একটা নাম ছিল, হ্যাঁ, মেরিডিয়ান। মেরিডিয়ান, স্টারের মেরিডিয়ানও বলা যায়। হেভেনলি বডি যেটার উপরে থাকে আর কি, সেলেস্টিয়াল। এই সার্কেলটার একটা নাম আছে, এটাকে স্টারের মেরিডিয়ানও বলা যাবে। সেলেস্টিয়াল মেরিডিয়ান বলে নাকি? সেলেস্টিয়াল মেরিডিয়ান না, যেহেতু এই গ্রেড সার্কেলের উপর স্টারটা আছে বা হেভেনলি বডিটা আছে, সুতরাং এটাকে আমরা স্টারের মেরিডিয়ানও বলতে পারি। এটাকে আমরা ডিক্লাইনেশন সার্কেল কি বলতে পারি? বলা যাবে নাকি? জি স্যার, হেভেনলি বডিতে পাস করলে সেটাকে ডিক্লাইনেশন সার্কেল বলতাম।
আমরা বেসিক্যালি ডিক্লাইনেশন সার্কেলের ডেফিনেশন দিয়েছিলাম যে গ্রেড সার্কেলটা নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে এবং হেভেনলি বডি দিয়ে পাস করবে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে দেখো একটা সার্কেল অফ রেফারেন্স হচ্ছে, দ্যাট মিন্স প্রাইমারি সার্কেল অফ রেফারেন্স হচ্ছে ইকুয়েটর, সেকেন্ডারি সার্কেল অফ রেফারেন্স হচ্ছে স্টারের মেরিডিয়ান অথবা স্টারের ডিক্লাইনেশন সার্কেল। ওকে, তাহলে দেখো ঠিক একইভাবে ওই যে আমরা যখন এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে যেভাবে মেজার করতাম, এখানেও ঠিক সেভাবে আমরা ওই পয়েন্টটাকে লোকেট করার চেষ্টা করব। এখানে এক্স বরাবর এই ডিসটেন্স মেজার করে ওয়াই বরাবর যদি আমরা এই ডিসটেন্স উঠতাম তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে যেতাম। ঠিক একইভাবে এখানে দেখো এই যে এ পয়েন্ট থেকে এই আর্ক এই আর্ক, দ্যাট মিন্স এবি এই আর্ক ডিসটেন্সটা মেজার করব, তাহলে এটার একটা নাম থাকবে, এই নামটা আমরা পরে দিব। আমরা প্রত্যেকটা সিস্টেমে একটা হরাইজন্টাল অ্যাঙ্গেল পাবো আর একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাবো। দ্যাট মিন্স এই দুইটা অ্যাঙ্গুলার ডিসটেন্সকে আমরা দুইটা পার্টিকুলার নাম দিয়ে ডিফাইন করব। তাহলে প্রত্যেকটা সিস্টেমে আলাদা আলাদা আমরা দুইটা করে কি পাবো? স্ফেরিক্যাল কোঅর্ডিনেট পাবো। তাহলে দেখো তাহলে একটা আর্ক হচ্ছে এই প্রাইমারি, একটা আর্ক হচ্ছে এবি এবং সেটা হচ্ছে প্রাইমারি সার্কেল অফ রেফারেন্সের উপর, ঠিক কিনা? জি স্যার। এবিটা হচ্ছে প্রাইমারি সার্কেল অফ রেফারেন্সের উপর, তাহলে এটা একটা আর্ক। তাহলে আমরা এ থেকে বি পয়েন্টে গেলাম, হরাইজন্টাল অ্যাঙ্গেল সেটা হরাইজন্টাল অ্যাঙ্গুলার ডিসটেন্স, এবং বি থেকে এখন আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গুলার ডিসটেন্স মেজার করব, দ্যাট মিন্স বিএম। তাহলে এই বিএম আর্কটা কার উপর? ওই যে ডিক্লাইনেশন সার্কেলের উপর না? জি স্যার। তাহলে এখন ডেফিনেশনটা কি বোঝা গেছে যে দুইটা অ্যাঙ্গুলার ডিসটেন্স দুইটা গ্রেড সার্কেলের আর্কের উপর থাকবে। এটা কি ঠিক আছে স্টেটমেন্টটা? এখন স্যার প্রাইমারি রেফারেন্স সার্কেল, সেকেন্ডারি রেফারেন্স সার্কেল যে কোনো একটাকে ধরা যাবে? অবশ্যই ধরা যাবে, যে কোনো একটাকে ধরা যাবে। স্যার এখানে আমরা ইকুয়েটরকে প্রাইমারি তো কনসিডার করছি না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা ডিক্লারেশনটাকেও প্রাইমারি ধরতে পারো, কোনো সমস্যা নাই। তখন এটার রেসপেক্টে আমরা ইকুয়েটরটাকে সেকেন্ডারি সার্কেল অফ রেফারেন্স বলবো, সমস্যা নাই। তবে এখানে যেটা আমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে কি দুইটা গ্রেড সার্কেল একটা আরেকটা পারপেন্ডিকুলার হইতে হবে, যেন তেন ভাবে নেওয়া যাবে না। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এখানে দেখো একটা অ্যাঙ্গুলার ডিসটেন্স হচ্ছে এবি, তাহলে আমরা এ থেকে বি তে গেলাম, বি থেকে যখন আমরা এম এ উঠবো তাহলে আমরা এই যে এম পয়েন্টের এম স্টারের পজিশনটা আমরা কি করতে পারবো? লোকেট করতে পারবো। হ্যাঁ, এই যে এবি এবং বিএম এর মাধ্যমে। বুঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, আমরা এবার নেক্সটে যাই। তাহলে আমরা প্রথম সিস্টেমে আসি, হরাইজন সিস্টেম। তাহলে হরাইজন সিস্টেমে যে দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট লাগবে সেই দুইটার নাম হচ্ছে অল্টিটিউড এন্ড এজিমুথ। ঠিক আছে? প্রত্যেকটা সিস্টেমে, প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমে আলাদা আলাদা দুইটা প্যারামিটার বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট থাকবে। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে সেই দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট হচ্ছে কি কি? অল্টিটিউড এন্ড এজিমুথ। আর এখানে এজিমুথটা হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গুলার ডিসটেন্স আর অল্টিটিউডটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গুলার ডিসটেন্স। তাহলে এগুলো আমরা কিভাবে পাবো? প্রথম আমরা একটু পড়ে দেখি। ইন দা হরাইজন সিস্টেম, the horizon is the plane of reference. Horizon is the plane of reference and the coordinates of a heavenly body are the azimuth and the altitude. বুঝা গেছে? এই হরাইজন সিস্টেমের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট গুলো হচ্ছে কি কি? এজিমুথ এবং অল্টিটিউড, এবং এই সিস্টেমের জন্য প্লেন অফ রেফারেন্স হচ্ছে হরাইজন। Thus the two great circles of reference are the horizon, একটা গ্রেড সার্কেল হচ্ছে হরাইজন আর একটা গ্রেড সার্কেল হচ্ছে কি? অবজারভার্স মেরিডিয়ান। একটা গ্রেড সার্কেল হচ্ছে হরাইজন আর একটা গ্রেড সার্কেল হচ্ছে অবজারভার্স মেরিডিয়ান। বলা হচ্ছে কি the former being the primary circle, that means horizon হচ্ছে primary circle, the later the secondary circle, that means observer এর মেরিডিয়ান হচ্ছে secondary circle। এখন প্রশ্ন হচ্ছে যেটা হরাইজন এবং অবজারভার্স মেরিডিয়ান দুইটা তো অবভিয়াসলি গ্রেড সার্কেল, কিন্তু এরা একটা আরেকটার পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে কিনা, এটা বুঝছি কিনা? জি স্যার বুঝছি।
অবজারভারের মেরিডিয়ান সব সময় মনে রাখবা হরাইজনের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। কারণ কেন বলতো? কারণ হরাইজনটা থাকতেছে আসলে জেনিথ নাদির লাইনের পারপেন্ডিকুলার। বুঝা গেছে? আর অবজারভারের মেরিডিয়ানটা থাকবে হচ্ছে তোমার জেনিথ নাদির প্লেন লাইন বরাবর। এখন কি বুঝা গেছে কেন পারপেন্ডিকুলার থাকবে? জি স্যার। ওকে, when তাহলে এখন আসি যে অবজারভারের যেহেতু হরাইজন সিস্টেমটা অবজারভারের পজিশনের উপর ডিপেন্ডেন্ট, তাইলে আমাদেরকে প্রথমে ক্লারিফাই করতে হবে অবজারভার কি নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে নাকি সাউদার্ন হেমিস্ফিয়ার আছে, দ্যাট মিন্স উত্তর গোলার্ধে নাকি দক্ষিণ গোলার্ধে, এই জিনিসটা আমাদেরকে প্রথমে ডিফাইন করে দিতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে কি when the observer is in the northern hemisphere, তাহলে যদি অবজারভার নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে তাহলে কি ঘটনা ঘটবে? The azimuth of a heavenly body is always measured from the north, either eastward or westward, depending upon whether the heavenly body is in the eastern or western part of the celestial sphere. কি বুঝলাম? প্রথমে আমাদের এক্ষেত্রে মেনশন করে দিতে হবে অবজারভারের পজিশনটা কোথায়। অবজারভার কি নর্দার্ন হেমিস্ফিয়ারে নাকি সাউদার্ন হেমিস্ফিয়ারে? তাহলে অবজারভার এই দুইটা হেমিস্ফিয়ারের যে কোনো একটাতে থাকতে পারে। এবং বলা হচ্ছে কি তাহলে সেই ক্ষেত্রে এজিমুথটা আমরা কিভাবে পাবো? এজিমুথ বলতে কার এজিমুথ? হেভেনলি বডির এজিমুথ। কারণ এখানে আমরা যে দুইটা প্যারামিটার বের করব দুইটা প্যারামিটার হচ্ছে তোমার হেভেনলি বডির জন্য, নট ফর দ্য অবজারভার। The azimuth of a heavenly body is always measured from the north. এগুলো একটু মনে রাখবো আমরা, হ্যাঁ, এই সাইন কনভেনশন গুলা। এজিমুথটা আমরা সব সময় মেজার করব কার রেসপেক্টে? নর্থের রেসপেক্টে। নর্থের রেসপেক্টে কখন আমরা মেজার করব? যদি অবজারভার নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে। আমি বুঝাইতে পারছি কিনা? এজিমুথটা আমরা নর্থ থেকে কনসিডার করব কেন? যদি অবজারভার নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে তখন আমরা ওই যে নর্থ লাইনের রেসপেক্টে অ্যাঙ্গেলটা মেজার করব, দ্যাট মিন্স এজিমুথটা মেজার করব আইদার ইস্টওয়ার্ড অর ওয়েস্টওয়ার্ড, ডিপেন্ডিং আপন whether the heavenly body is in the eastern or western part of the celestial sphere. তাইলে যদি হেভেনলি বডিটা সেলেস্টিয়াল স্ফিয়ারের ওয়েস্টার্ন পার্টে থাকে তাহলে ওয়েস্টওয়ার্ড মেজার করব অ্যাঙ্গেলটা, আর যদি ইস্টার্ন পার্টে থাকে তাহলে ইস্টওয়ার্ড মেজার করব এজিমুথের অ্যাঙ্গেলটা, এবং সব সময় নর্থ লাইন থেকে, নর্থ লাইনের রেসপেক্টে when the observer is in the northern hemisphere. When the observer is in the southern hemisphere, তাহলে যখন অবজারভার যদি সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকে the azimuth is measured from the south line to the eastward or westward, depending upon whether the heavenly body is in the eastern or western part of the celestial sphere. এই স্টেটমেন্টটা বুঝাইতে পারছি কিনা আমি? স্যার ইস্টার্নে থাকলে আমরা ইস্টের সাপেক্ষে করব না, মানে যদি ইস্টার্ন পার্টে থাকে হেভেনলি বডি তাহলে আমরা ইস্টওয়ার্ড যাব আর কি। আচ্ছা, জি আর স্যার। যদি ওয়েস্টার্ন পার্টে থাকে হেভেনলি বডিটা তাহলে আমরা ওয়েস্টওয়ার্ড যাব। ক্লিয়ার? জি স্যার। এবং নর্থ লাইনের রেসপেক্টে কখন মেজার করব? যদি অবজারভার যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে। আর এজিমুথটা সাউথ লাইনের রেসপেক্টে কখন মেজার করব? যদি অবজারভার সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকে। বুঝা গেছে? বুঝাইতে পারছি? একটু রেসপন্স করিও। জি স্যার। ওকে, when the heavenly body is in the western hemisphere its azimuth is west and vice versa, যেটা আমরা একটু আগেই বললাম। তাহলে হেভেনলি বডি যদি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে থাকে এজিমুথ হবে ওয়েস্টওয়ার্ড এজিমুথ, আর যদি ইস্টার্ন হেমিস্ফিয়ারে থাকে বা ইস্টার্ন পার্টে থাকে তখন আমরা এজিমুথ পাবো ইস্টার্ন এজিমুথ। ঠিক আছে? এবার আমরা ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে মনে রাখি হরাইজন সিস্টেমে একটা প্রাইমারি সার্কেল হচ্ছে হরাইজন, সেকেন্ডারি সার্কেল হচ্ছে অবজারভার্স মেরিডিয়ান, এবং এখানের যে দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সেগুলো হচ্ছে এজিমুথ এবং অল্টিটিউড। এবার আমরা ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করি।
এই ডায়াগ্রাম গুলো দেখানো হচ্ছে যখন অবজারভার নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে সেক্ষেত্রে, যখন অবজারভার নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, দ্যাট মিন্স সেই ক্ষেত্রে আমরা এজিমুথটা কোন লাইনের রেসপেক্টে নিব, নর্থ লাইন না সাউথ লাইন? নর্থ লাইন। নর্থ লাইন, এক্স্যাক্টলি। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ডায়াগ্রামটা একটু খেয়াল করি। তোমরা এই ডায়াগ্রামগুলা ওই পানমিয়ার বইতে পাবা। ফার্স্ট ডায়াগ্রামটা হচ্ছে কি, বডি ইন দা ইস্টার্ন পার্ট অফ দা সেলেস্টিয়াল স্ফিয়ার, অর্থাৎ যখন হেভেনলি বডিটা ইস্টার্ন পার্টে থাকবে। তাহলে এখানে দেখো, এখানে হরাইজন্টালি আমরা যে সার্কেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হরাইজন, বুঝা যাচ্ছে? জি স্যার। স্যার নর্থ পোল সাউথ পোল দিয়ে গেছে। এই সাউন্ড আসতেছে, কে কথা বলে? আচ্ছা হ্যাঁ, হরাইজনটা কি বুঝতে পারতেছি আমরা? হরাইজন, জি স্যার। ওকে। স্যার। এই হরাইজন্টাল সার্কেলটা হচ্ছে আমার হরাইজন। এটা এমনিতেই বোঝা যাচ্ছে কারণ হরাইজনের একদম উপরেই দেখো জেনিথ পয়েন্ট, তাহলে জেনিথ নাদি লাইনের পারপেন্ডিকুলার থাকবে হরাইজন, ওকে। জি স্যার। আর আমরা আরেকটা জিনিস বলেছিলাম, মনে আছে কিনা, যে অবজারভারের মেরিডিয়ান সব সময় হরাইজনের নর্থ সাউথ লাইন বরাবর পাস করবে। অবজারভার মেরিডিয়ান সব সময় হরাইজনের নর্থ সাউথ লাইন বরাবর পাস করবে ওই গ্রেট সার্কেলটা। এবং অবজারভারের মেরিডিয়ানের উপর কয়টা পয়েন্ট থাকবে বলেছিলাম? 5টা। 5টা। একটা হচ্ছে অবজারভার, দুইটা হচ্ছে জেনিথ পয়েন্ট নাদির পয়েন্ট, দুইটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল। জি স্যার। অবজারভারের মেরিডিয়ানের উপর কোনোদিন হেভেনলি বডি থাকবে না। আমি আবার বলি, অবজারভারের মেরিডিয়ান, আমরা যদি স্টারের মেরিডিয়ান বলতাম তখন কিন্তু ওই মেরিডিয়ানের উপর কে থাকতো? হেভেনলি বডি। বুঝাইতে পারছি কিনা? স্টারের মেরিডিয়ান বললে ওই মেরিডিয়ানের উপর কে থাকবে? স্টার থাকবে, হ্যাঁ, বা হেভেনলি বডি থাকবে। আর অবজারভারের মেরিডিয়ানের উপর কে কে থাকবে? অবজারভার থাকবে, জেনিথ পয়েন্ট নাদির পয়েন্ট থাকবে, নর্থ পোল সাউথ পোল থাকবে। এই যে এখানে বোঝা যাচ্ছে জেনিথ পয়েন্টটা আছে না, অবজারভার মেরিডিয়ান হচ্ছে এটা। অবজারভার মেরিডিয়ানটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে অবজারভার মেরিডিয়ানের উপর কে কে আছে? জেনিথ পয়েন্ট নাদির পয়েন্ট আছে না উপরে নিচে? জি স্যার। তারপরে এই যে পি পয়েন্ট, তাহলে নর্থ পোল সাউথ পোল আছে না? জি স্যার। আচ্ছা, এবং এই স্পেয়ারের উপর কোন না কোন জায়গাতে কে আছে? দ্যাট মিন্স নর্দার্ন হেমিস্ফিয়ারে কে আছে? অবজারভার। নর্দার্ন হেমিস্ফিয়ারে কে আছে? অবজারভার আছে, ওকে। তাইলে বলেছিলাম কি, অবজারভারস মেরিডিয়ান এই যে হরাইজনের যেটা নর্থ লাইন এবং যেটা সাউথ লাইন, এই নর্থ লাইন সাউথ লাইন বরাবর পাস করবে। তাহলে এবার দেখো, আমাদের দুইটা সার্কেল, একটা প্রাইমারি সার্কেল আর একটা সেকেন্ডারি সার্কেল। তাহলে এখানে প্রাইমারি সার্কেল কে? স্যার হরাইজন। হরাইজন। সেকেন্ডারি সার্কেল কে? অ্যাকর্ডিং টু ডেফিনেশন সেকেন্ডারি সার্কেল কে? অবজারভার মেরিডিয়ান। অবজারভার মেরিডিয়ান। এখন প্রশ্ন হচ্ছে দুইটা একটা আরেকটাকে পারপেন্ডিকুলার ডিরেকশনে কাট করছে কিনা? জি স্যার। ওকে, তাহলে এখন নেক্সট আমাদের দেখতে হবে, যেটা আমাদের খুঁজে বের করতে হবে এখন, এজিমুথ এবং অল্টিটিউড। তো এজিমুথ অল্টিটিউড এই দুইটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসটেন্স, যে দুইটা অ্যাঙ্গুলার ডিসটেন্স আমরা মেজার করব দুইটা আর্কের উপর। যে দুইটা আর্ক থাকবে ওই দুইটা গ্রেট সার্কেলের উপর, যে দুইটা গ্রেট সার্কেল আমরা অলরেডি ডিসকাস করেছি। বুঝা গেছে? তাহলে এখানে বলা হচ্ছে কি, হেভেনলি বডিটা কোথায় থাকবে? ইস্টার্ন পার্টে। ইস্টার্ন পার্ট বলতে কার? হরাইজনের ইস্টার্ন পার্ট। ইস্টার্ন পার্ট বলতে কার? হরাইজনের ইস্টার্ন পার্ট। তাহলে হরাইজনের ইস্টার্ন পার্ট এটা না? জি স্যার। জি স্যার। হরাইজনের ওয়েস্টার্ন পার্ট মানে এটা, তাই তো? অপোজিটে। জি স্যার। ওকে, তাহলে এখন এই যে এমটা কোন দিকে আছে বলো তো? ইস্টার্ন না ওয়েস্টার্ন? ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন স্যার। শিওর? না স্যার, ইস্টার্নে আছে। আরে নিচে তো লেখাই আছে ইস্টার্ন পার্ট, কিন্তু এটা ডায়াগ্রাম থেকে বোঝা যায় না। আমাদের হ্যাশ অ্যাঙ্গেল গুলো একটু দেখো। হ্যাশ যে এরিয়া,
হ্যাশ এরিয়া গুলো দেখে কি বোঝা যায় না? এটা কি ইস্টার্ন না ওয়েস্টওয়ার্ড? স্যার সামনের দিকে ফরওয়ার্ড বোঝা যাচ্ছে না স্যার? আচ্ছা তোমরা হ্যাঁ সামনে ফরওয়ার্ড। আচ্ছা তোমরা দুইটা ডায়াগ্রাম একটু খেয়াল করো তাহলে মনে বুঝতে পারবা। এখানের হেভেনলি বডিটা কোন দিকে? পাশের ডায়াগ্রামে মানে কোন দিকে বলতে ইস্টওয়ার্ড না সরি ইস্টার্ন পার্টে নাকি ওয়েস্টার্ন পার্টে? ওয়েস্টার্ন সেকেন্ড পার্ট, ডায়াগ্রামে। ওয়েস্টার্ন পার্ট। কারণ দেখো এই হ্যাশ এরিয়া গুলা হচ্ছে ওয়েস্টার্নের দিকে, তাই না? এইভাবে তো বোঝা যায়। এখানেও হ্যাশ সারফেস হ্যাশ এরিয়াটা হচ্ছে তোমার ইস্টার্ন পার্টের দিকে। এগুলা যেহেতু 2D ডায়াগ্রাম তো অনেক সময় আসলে কনফিউজিং হয় আর কি। 3D হইলে ক্লিয়ারলি বোঝা যাইতো। জি স্যার একটু এখন সমস্যা। ফার্স্ট ডায়াগ্রামে কি ক্লিয়ার আমরা মানে বুঝতে পারছি কিনা? ফার্স্ট ডায়াগ্রামে হেভেনলি বডিটা হচ্ছে তোমার ইস্টার্ন পার্টে। এটা আমরা যে হ্যাশ এরিয়া দিয়ে বুঝতে পারি, হ্যাশ এরিয়া বুঝছি কিনা? স্যার হ্যাশ এরিয়াটা কি স্যার? এই যে এই যে লাইন টেনে টেনে মার্ক করে দিচ্ছি না? এই যে এটা একটা এরিয়া, আবার এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া আর কি। হ্যাঁ, আবার এদিকে একটা হরাইজন্টাল এরিয়া। এখন কি বোঝা গেছে হ্যাশ এরিয়া কোনগুলা? বুঝো নাই মনে হয় এখনো। লাইন এবং ভার্টিক্যাল লাইন যেখানে কাট করলো ওটাই তো স্যার হ্যাশ এরিয়া হয়ে গেল। আরে এটা হ্যাশ এরিয়া না, এখনো বুঝাইতে পারি। আচ্ছা হ্যাশ এরিয়া বাদ দাও, এটা কনফিউজ হচ্ছে তোমরা। আচ্ছা আপাতত এতটুকু বুঝো যে হেভেনলি বডিটা ইস্টার্নে কিনা। কি স্যার ইস্টার্ন? আচ্ছা এবার আমরা ওই এজিমুথ এবং অল্টিটিউডটা নিব, এবং এজিমুথ হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গুলার ডিসটেন্স আর অল্টিটিউডটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গুলার ডিসটেন্স। আচ্ছা এজিমুথটা যেহেতু অবজারভার নর্দার্ন হেমিস্ফিয়ারে, তাইলে আমরা এজিমুথটা মেজার করব কোন লাইনের রেসপেক্টে? নর্থ লাইন না সাউথ লাইন? নর্থ লাইন। নর্থ লাইন মিন্স হরাইজনের নর্থ লাইন যেটা। নর্থ লাইন মিন্স হরাইজনের নর্থ লাইন যেটা। তাহলে হরাইজনের নর্থ লাইন মানে হচ্ছে ও এন লাইন। ও হচ্ছে সেন্টার, আর্থের সেন্টার। ও এন লাইন হচ্ছে আমার নর্থ লাইন। তাহলে নর্থের রেসপেক্টে কোন দিকে যাব এখন? এজিমুথটা মেজার করব কোন দিকে? ওয়েস্টওয়ার্ড নাকি ইস্টওয়ার্ড? ইস্টওয়ার্ড। ইস্টওয়ার্ড কেন? কারণ হেভেনলি বডিটা ইস্টার্ন পার্টে আছে। তাহলে আমরা ইস্টওয়ার্ড যাব। এই যে দেখো এখানে একটা অ্যারো দেওয়া আছে, দেখছো অ্যারো ডিরেকশনটা? জি স্যার। তাহলে আমরা দেখো এই যে এন্ড পয়েন্ট থেকে এই যে এই আর্কটা মেজার করব। এই যে এই আর্ক, দ্যাট মিন্স অ্যাঙ্গুলার ডিসটেন্স। ওই আর্ক মিন্স কি? নামটা কি তার? এন এম প্রাইম, তাই না? এন এম প্রাইম। এবং এই আর্কটা কার উপর? হরাইজনের উপর না? জি স্যার। তাহলে একটা আর্ক একটা গ্রেড সার্কেলের উপর পেয়ে গেলাম। এবং এটাকে আমরা এর আগে যে টার্মিনোলজি গুলো এক্সপ্লেইন করেছিলাম এটাকে কি বলে? এই এন এম প্রাইম কে এটার একটা নাম আছে এই আর্কের। এই আর্কের একটা নাম আছে। স্যার প্রাইমারি বলবো? আর্কটাকে বলতেছে আর্ক, নট সার্কেল। আর্কটার নাম হচ্ছে এজিমুথ। আর কি? ডিক্লাইনেশন। এজিমুথ নট ডিক্লাইনেশন। এতক্ষণ কি বলতেছি? এখানে যে দুইটা অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার ইউজ করা হচ্ছে এই সিস্টেমে, তার মধ্যে প্রথমটা হচ্ছে এজিমুথ, যেটা হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গুলার ডিসটেন্স। আর ভার্টিক্যাল যে অ্যাঙ্গুলার ডিসটেন্স নিব সেটাকে বলবো আমরা অল্টিটিউড। এটা ওই যে তোমরা ডেফিনেশন গুলো দেখো নাই তো, মনে নাই, সেজন্য আসলে ম্যাচ করাইতে পারতেছো না। জি স্যার। আমরা সব সময় এজিমুথটা কিন্তু নিতাম কার উপর জানো? হরাইজনের উপর। এবং সেটা সব সময় নর্থ লাইনের রেসপেক্টে, যদি অবজারভার নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে। তাহলে আমরা এজিমুথটা হরাইজনের উপর মেজার করি। এবং মেজার করি বলতে কার কার মধ্যে? নর্থ লাইনের রেসপেক্টে। কার বরাবর? ওই যে স্টারের মেরিডিয়ান বরাবর। নর্থ লাইনের রেসপেক্টে স্টারের মেরিডিয়ান বরাবর যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এজিমুথ। তোমরা ওই এজিমুথের ডেফিনেশনটা আবার যদি দেখো তখন জিনিসটা বুঝতে পারবে। বুঝা গেছে এখন? তাহলে এন এম প্রাইমটা কি? এজিমুথ। এজিমুথ। তাহলে আমরা নর্থ লাইনের রেসপেক্টে নিচ্ছি কেন? কারণ অবজারভার নর্দার্ন হেমিস্ফিয়ার আছে, এটা বলে দেওয়া আছে অলরেডি। এখন হরাইজন্টাল অ্যাঙ্গুলার ডিসটেন্স মেজার করলাম, এবার আসবো আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গুলার ডিসটেন্স। তাহলে সেটা হচ্ছে কি? এম প্রাইম এম, তাই না? আমরা নিচ থেকে যাব উপরে। এম প্রাইম এম,
তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গুলার ডিসটেন্স। তাহলে এটার নাম কি? এটার একটা নাম আছে, Altitude. সেটার নামটা হচ্ছে অল্টিটিউড। তাহলে ঠিক একইভাবে অল্টিটিউডের যখন ডেফিনেশনটা আবার দেখবা তখন জিনিসটা ক্লিয়ার হবে যে এই আর্কটাকে কেন অল্টিটিউড বলা হচ্ছে। তাহলে জেনারেলি আমরা অল্টিটিউডটা সব সময় মেজার করি হরাইজনের রেসপেক্টে, ওই যে হেভেনলি বডির যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, হরাইজনের রেসপেক্টে ওই হেভেনলি বডির যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে অল্টিটিউড। এটা ডেফিনেশন দেখলে আবার ক্লিয়ার হবে। তাইলে এম প্রাইম এমটা কি? অল্টিটিউড, তাই তো? জি স্যার। তাইলে দ্যাট মিন্স দেখো এই হরাইজন সিস্টেমে আমরা এই হেভেনলি বডি দ্যাট মিন্স এম এর পজিশনটা আমরা কিভাবে পাচ্ছি? এই যে এন এম প্রাইম এজিমুথ নিলাম, এম প্রাইম এম অল্টিটিউড নিলেই আমরা এম এর পজিশনটা বের করে ফেলতে পারবো এই যে দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে। বুঝা গেছে? ফার্স্ট ডায়াগ্রামটা ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার সেকেন্ড ডায়াগ্রামে আসি। সেকেন্ড ডায়াগ্রামে বলা হচ্ছে কি, সেকেন্ড ডায়াগ্রামের ক্ষেত্রেও কিন্তু অবজারভার নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, দ্যাট মিন্স এক্ষেত্রে আমরা নর্থ লাইনের রেসপেক্টে এজিমুথটা মেজার করব। আর বলা হচ্ছে কি হেভেনলি বডিটা ওয়েস্টার্ন পার্টে আছে। তাহলে এই যে এমটা আছে কোথায়? এই ওয়েস্টার্ন পার্টে। তাহলে এক্ষেত্রে এজিমুথটা মেজার করব কিভাবে? এজিমুথটা কোনটা বলো তো এখন? তাহলে হেভেনলি বডি যেহেতু ওয়েস্টার্ন পার্টে, সুতরাং আমরা এজিমুথটা মেজার করব ওয়েস্টওয়ার্ড, তাই না? এন এম প্রাইম। এন এম প্রাইম, এক্স্যাক্টলি। দ্যাট মিন্স আমরা যদি দেখানোর চেষ্টা করি এই যে এন এম প্রাইম, বুঝা গেছে? এটাই হচ্ছে আমার এজিমুথ। আর অল্টিটিউডটা এম এম প্রাইম এম। এম প্রাইম এম, এটাই হচ্ছে আমার অল্টিটিউড। তাহলে আমরা এক্ষেত্রে আমরা এম হেভেনলি বডির পজিশনটা লোকেট করতে পারলাম এজিমুথ এবং অল্টিটিউডের মাধ্যমে। এখন ক্লিয়ার সিস্টেমটা, হরাইজন সিস্টেম? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? স্যার। ওকে, আচ্ছা এখানে অবজারভার যদি সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকে পরিবর্তনটা কোথায় আসবে? অবজারভার যদি সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকে সাউথের রেসপেক্টে স্যার করবো আর কি। তাহলে আমরা এজিমুথ গুলা মেজার করব হচ্ছে সাউথ লাইনের রেসপেক্টে, দ্যাট মিন্স ওএস লাইন। সাউথ লাইনের রেসপেক্টে আমরা এজিমুথ গুলা মেজার করব। ওকে, এবার আসি আমরা ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেম। এক্ষেত্রে যে দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করা হয় সেগুলোর নাম হচ্ছে ডিক্লিনেশন এন্ড রাইট অ্যাসেনশন। একটা হচ্ছে ডিক্লিনেশন আর একটা হচ্ছে কি রাইট অ্যাসেনশন। তাইলে এখানে কোনটা হরাইজন্টাল কোনটা ভার্টিক্যাল বলতে পারবা? ডিক্লাইনেশন ভার্টিক্যাল মনে হয়। এক্স্যাক্টলি ডিক্লিনেশন ভার্টিক্যাল এবং রাইট অ্যাসেনশন হরাইজন্টাল। এটা জাস্ট আমরা আসলে বোঝার সুবিধার্থে বলতেছি। অনেক সময় সার্কেল গুলো চেঞ্জ হয়ে গেলে হয়তো বা ডিক্লিনেশন হরাইজন্টাল হয়ে যেতে পারে, রাইট অ্যাসেনশন ভার্টিক্যাল হয়ে যেতে পারে। আমরা জাস্ট এখানকার ডায়াগ্রামের রেসপেক্টে বোঝানোর সুবিধার্থে এভাবে বলতেছি আর কি। সো আচ্ছা, প্রথমে আমরা ডেফিনিশনে কি দেখেছিলাম? ইকুয়েটোরিয়াল সিস্টেমে তোমার প্লেন অফ রেফারেন্স হচ্ছে ইকুয়েটর, তাই না? প্লেন অফ রেফারেন্স হচ্ছে ইকুয়েটর এবং এটা ইন্ডিপেন্ডেন্ট কেন? এই সিস্টেমটা অবজারভারের পজিশনের উপর ডিপেন্ড করে না, তাই তো? This system is used in the publication of publication of star catalogs, almanacs or ephemeris, in which the position of heavenly bodies are referred to spherical coordinates which are independent of the observer's position. আচ্ছা, এক্ষেত্রে বলা হচ্ছে যেটা যে এই পার্টিকুলার এই সিস্টেমটা, আচ্ছা ফার্স্ট সিস্টেমে আমরা একটু কয়েকটা ইনফরমেশন বলে রাখি যেটা হয়তো এখানে মেনশন করা নাই। হরাইজন সিস্টেমে অল্টিটিউড এবং এজিমুথ এই দুইটা প্যারামিটার আমরা কিন্তু ডিরেক্ট অবজারভেশনের মাধ্যমে বের করতে পারি। ডিরেক্ট অবজারভেশন, দ্যাট মিন্স ইউজিং সফিস্টিকেটেড থিওডোলাইট ইউজ করে মানে ব্যবহার করার মাধ্যমে আমরা এই অল্টিটিউড এবং এজিমুথ এই দুইটা প্যারামিটার বের করতে পারি। দ্যাট মিন্স ডিরেক্ট ফিল্ড অবজারভেশনের মাধ্যমে, যেটাকে বলা হয় ফিল্ড অবজারভেশন। ডিরেক্ট ফিল্ড অবজারভেশনের মাধ্যমে
আমরা অল্টিটিউড এবং এজিমুথ এই দুইটা প্যারামিটার কিন্তু বের করতে পারি। এটা বলার কারণ হচ্ছে কি, সেকেন্ড সিস্টেম যেটা, দ্যাট মিন্স ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেম যেটা, এখানের যে দুইটা প্যারামিটার ডিক্লিনেশন এবং রাইট রেজোলিউশন, এগুলা কিন্তু আমরা ফিল্ড অবজারভেশনের মাধ্যমে বের করতে পারি না। দ্যাট মিন্স কোন একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে এই প্যারামিটার গুলা ডিরেক্টলি বের করা যায় না। দিস সিস্টেম ইজ ইউজড, তো এই সিস্টেমের সবচেয়ে বড় বেনিফিটটা কোথায়? এই সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারি? পাবলিকেশন অফ স্টার ক্যাটালগ। এটা মানে কি বোঝাচ্ছে? স্টার ক্যাটালগ মানে, আচ্ছা আমরা কি পোশাকের ক্যাটালগ দেখি না? হ্যালো, শোনা জি, যাচ্ছে? পোশাকের ক্যাটালগে আমরা কি দেখতে পাই? পোশাকের বিভিন্ন ডিজাইন দেখতে পাই এবং প্রত্যেকটা পোশাকের একটা কোড থাকে না? জি স্যার। তো স্টারের ক্যাটালগ বলতে কি বোঝায়? এই যে আমরা যেটা এই সেলেস্টিয়াল স্পেয়ার যেটা কনসিডার করি, একটা ইমাজিনারি স্পেয়ার, এই স্পেয়ারের উপর রিলেটিভলি ফিক্সড যে স্টারগুলা, রিলেটিভলি ফিক্সড স্টার, রিলেটিভলি যেগুলা ফিক্সড স্টার, এই স্টারগুলার আমরা একটা ক্যাটালগ তৈরি করতে পারি, একটা তালিকা তৈরি করতে পারি এবং প্রত্যেকটা স্টারের একটা নাম থাকবে। যেমন ধরো আমরা যেরকম সোলার সিস্টেমে আমরা প্রত্যেকটা গ্রহের একটা সিরিয়াল মেনটেন করি না, একটা ক্রোনোলজি মেনটেন করি না? বুঝতেছো কিনা? সোলার সিস্টেমে প্রত্যেকটা গ্রহের মধ্যে একটা সিরিয়াল মেনটেন করা হয় না? জি স্যার। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই সেলেস্টিয়াল স্পেয়ারের উপর আমরা রিলেটিভলি ফিক্সড যে স্টারগুলা, সেই স্টারগুলার একটা তালিকা তৈরি করতে পারি, একটা চার্ট তৈরি করতে পারি। এবং এই চার্টটা বা তালিকাটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এই কোঅর্ডিনেট সিস্টেমগুলোর হেল্প নিয়ে, যে কোন স্টারের পর কোন স্টারটা আসবে, এই ধরনের একটা ক্যাটালগ আমরা তৈরি করতে পারি এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো ইউজ করে। এই স্পেরিক্যাল কোঅর্ডিনেট গুলো ইউজ করে আমরা স্টারের ক্যাটালগ তৈরি করতে পারি। অ্যালম্যানাক্স মানে কি? বর্ষপঞ্জি। বর্ষপঞ্জি কি জিনিস জানি? বর্ষপঞ্জি নাম শুনেছি? জি স্যার। জি স্যার, ক্যালেন্ডার যদি ক্যালেন্ডার, এক্স্যাক্টলি। তো দেখবা যে এখানে হয়তো বা স্পেসিফিক্যালি যদি আমরা বলি, এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এখানে আমরা যারা হিন্দুরা আছি, আমরা কিন্তু অনেক সময় পঞ্জিকা মেনটেন করি। পঞ্জিকা চিনছি? হিন্দু যারা আছো তারা, তাদেরকে বলতেছি আমি। হ্যাঁ, পঞ্জিকাতে দেখবা যে আমরা যে বাংলা ক্যালেন্ডার গুলো ইউজ করি, ওখানে কিন্তু এই যে স্টারের ক্যাটালগের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু অনেকগুলা ইভেন্ট সম্পর্কে জানতে পারি, তাই না? হ্যাঁ, ওখানেও কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেমের হেল্প নেওয়া হয় এই যে এই বর্ষপঞ্জিগুলো তৈরি করার জন্য। আরেকটা হচ্ছে এপিমেরিডিস। এটা হচ্ছে আসলে একটা মানে স্টারের ক্রোনোলজিক্যাল টেবল, ওয়ান কাইন্ড অফ ক্রোনোলজিক্যাল টেবল। তাহলে এই সবগুলা প্রিপেয়ার করার জন্য, পাবলিশ করার জন্য আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেমের হেল্প নিতে পারি, যেখানে এই সিস্টেমটা অবজারভারের পজিশনের উপর ডিপেন্ড করে না। The two great circles of reference are, one is equatorial circle, that means equator, and the other great circle is the declination circle. তাহলে একটা দুইটা গ্রেট সার্কেলের মধ্যে ফার্স্ট দ্যাট মিন্স প্রাইমারি সার্কেল হচ্ছে কোনটা? ইকুয়েটর। আর সেকেন্ডারি সার্কেল হচ্ছে কোনটা? ডিক্লিনেশন সার্কেল। বুঝা গেছে? প্রাইমারি সার্কেল অফ রেফারেন্স হচ্ছে ইকুয়েটর, সেকেন্ডারি সার্কেল অফ রেফারেন্স হচ্ছে declination circle. The former being the primary and the later the secondary circle of reference. For fixed stars means আসলে absolutely কি কোনো স্টার কি ফিক্সড পাওয়া যায়?
বুঝছি কিনা? অ্যাবসলিউটলি ফিক্সড এরকম কোন স্টার কি পাওয়া যায়? সব স্টারসে ঘূর্ণনশীল না স্যার? এখানে আমি প্রথম একটা টার্ম ইউজ করেছিলাম যে রিলেটিভলি ফিক্সড স্টার। জি স্যার। রিলেটিভলি ফিক্সড মানে হয়তো বা একটা রেসপেক্টে আরেকটাকে ফিক্স মনে হইতে পারে। ওই ধরনের স্টারগুলোর জন্য this system of coordinates is independent of the place of observation and nearly independent of the time। বলা হচ্ছে কি এই সিস্টেম অফ কোঅর্ডিনেটটা অবজারভারের পজিশন অথবা প্লেস অফ অবজারভেশনের উপর ডিপেন্ড করে না এবং এমনকি টাইমের উপরও ডিপেন্ড করে না। The first coordinate of the body is the right ascension and the other coordinate is the declination. The direction of measuring the right ascension is opposite to that of the hour angle। এটা আমরা প্রথমেই বলেছিলাম একবার যে রাইট অ্যাসেনশন এবং আওয়ার অ্যাঙ্গেলের মেজারমেন্টের ডিরেকশনটা জাস্ট একটার উল্টা। The declination and the right ascension of a heavenly body are constant। যেহেতু আমরা এখানে রিলেটিভলি ফিক্সড স্টারের জন্য এটা করে থাকি, এই সিস্টেমটা ইউজ করি, তো বলা হচ্ছে কি the declination and the right ascension of a heavenly body are almost constant, hence this system is the most convenient for specifying the relative positions of the heavenly bodies on the celestial sphere। তোমরা ডিটেইলস এই আর্টিকেল আরো দেখতে পারো 1:2:2, দ্যাট মিন্স এটা কোন একটা ভলিউমের ফার্স্ট চ্যাপ্টার। এই আর্টিকেলটা তোমরা দেখতে পারো, ডিটেইলস দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে কি এই যে আমরা প্রথম যে স্টেটমেন্টটা ছিল যে স্টারের ক্যাটালগ অথবা অ্যালমানেক্স অথবা এপিমেরিডিসের পাবলিকেশনের জন্য আমরা এই সিস্টেমটা ইউজ করে থাকি। তার একটা কারণ হচ্ছে কি, কারণ যে কোনো হেভেনলি বডির ডিক্লিনেশন এবং রাইট অ্যাসেনশন এই দুইটা প্যারামিটার অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, যার কারণে আমরা সহজেই স্টারের ক্যাটালগ গুলো তৈরি করতে পারি। আচ্ছা, আমাকে 2টা মিনিট একটু সময় দাও, তোমরা কানেক্টেড থাকো, আমাকে 2টা মিনিট সময় দাও।
হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে। হ্যাঁ, তাইলে সেকেন্ড সিস্টেমের ক্ষেত্রে দুইটা গ্রেড সার্কেলের মধ্যে একটা হচ্ছে ইকুয়েটর আর একটা হচ্ছে ডিক্লিনেশন সার্কেল। তাহলে প্রথম আমরা এই দুইটা ডায়াগ্রাম থেকে দুইটা পাই কিনা দেখি, ইকুয়েটর এবং ডিক্লিনেশন সার্কেল। আচ্ছা, এখানে ইকুয়েটর কোনটা? ইকুয়েটর এটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে। আর একটা হচ্ছে ডিক্লিনেশন সার্কেল। তাহলে ডিক্লিনেশন সার্কেলের ডেফিনেশনটা কি ছিল মনে আছে? নর্থ পোল আর সাউথ পোল। হ্যাঁ, নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে এবং হেভেনলি Heavenly বডি body। দিয়ে যাবে। তাহলে এখানে হেভেনলি বডি হচ্ছে আমার কে এমটা, তাই না? ওকে। তাহলে আমরা এবং আরেকটা জিনিস দেখো যে এখানে এই দুইটা গ্রেড সার্কেল একটা আরেকটার পারপেন্ডিকুলার কি না? জি স্যার, পারপেন্ডিকুলার। না, পারপেন্ডিকুলার না কেন বলো তো? স্যার। নর্থ পোল সাউথ পোল দিয়ে তো যায় নাই, মানে ইকুয়েটরটা। আর ওটা তো মানে ই পোল দিয়ে গেছে। ডিক্লিনেশন সার্কেল তো স্যার। আচ্ছা, ইকুয়েটর তো কোনো পোল দিয়ে যাবে না। জি স্যার। আমার প্রশ্ন হচ্ছে কি ইকুয়েটর এবং ডিক্লিনেশন সার্কেল একটা আরেকটার পারপেন্ডিকুলার কিনা? না স্যার, কারণ স্যার জেনিন নাদিন দিয়ে যায়নি। ডিক্লিনেশন সার্কেল কি দিয়ে যাবে, কোন কোন পয়েন্ট দিয়ে যাবে? নর্থ পোল সাউথ পোল। আচ্ছা, ডিক্লিনেশন সার্কেল যদি নর্থ পোল সাউথ পোল দিয়ে যায় তাহলে ইকুয়েটরের পজিশনটা কোথায়? নর্থ পোল সাউথ পোল লাইনের পারপেন্ডিকুলার না? জি স্যার। তাহলে এক্ষেত্রে ডিক্লিনেশন সার্কেল আর ইকুয়েটর পারপেন্ডিকুলার হবে কি না? জি স্যার। এটা এতক্ষণ বুঝো নাই যে ডিক্লিনেশন, আমি প্রথমে বলেছি ডিক্লিনেশন সার্কেলটা কিন্তু পাস করতেছে নর্থ পোল সাউথ পোল দিয়ে। তাহলে যে সার্কেলটা নর্থ পোল সাউথ পোল দিয়ে যায়, হ্যাঁ, তাহলে নর্থ পোল সাউথ পোল লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে কে? ইকুয়েটর না? জি স্যার, ঠিক আছে। তাহলে ইকুয়েটর আর ডিক্লিনেশন সার্কেল পারপেন্ডিকুলার হবে না? জি স্যার। বুঝছি কিনা? জি স্যার। ওকে। তাহলে আমরা দুইটা রেফারেন্স সার্কেল অলরেডি পেয়ে গেছি। এখন টার্ম গুলা হচ্ছে কি কি? রাইট এসেনশন এবং ডিক্লিনেশন। আচ্ছা, রাইট এসেনশন এবং ডিক্লিনেশন। আচ্ছা, রাইট এসেনশনটা আমরা কিসের রেসপেক্টে নিতাম মনে আছে? রাইট এসেনশন আমরা একটা পয়েন্ট বলেছিলাম যে ফার্স্ট পয়েন্ট অফ এরিস, যেটাকে আমরা গামা দিয়ে রিপ্রেজেন্ট করতাম। ওই যে মনে আছে দুইটা পয়েন্ট আমরা এক্সপ্লেন করেছিলাম, ফার্স্ট পয়েন্ট অফ এরিস, ফার্স্ট পয়েন্ট অফ লিব্রা। জি স্যার। ওকে। তাহলে এখানে রাইট এসেনশন যেটা এই যে উপরের দিকে আমরা দেখানোর চেষ্টা করেছি, রাইট এসেনশন যেটা, রাইট এসেনশনটা বেসিক্যালি আমরা পাই হচ্ছে এই ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে হেভেনলি বডি পর্যন্ত যে হরাইজন্টাল ডিসটেন্স, ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে হেভেনলি বডি পর্যন্ত যে হরাইজন্টাল ডিসটেন্সটা, অ্যাঙ্গুলার ডিসটেন্সটা, সেটাই হচ্ছে আমার কি? রাইট এসেনশন। তাইলে আমার ফার্স্ট পয়েন্ট অফ এরিস হচ্ছে এই জায়গাতে, এই যে গামা। তাহলে এই ফার্স্ট পয়েন্ট অফ এরিসটা মেজার করতে হয় কোন দিকে মনে আছে কিনা? ইস্টওয়ার্ড নাকি স্যার? ইস্টওয়ার্ড, এটা কি মনে আছে নাকি? আর আওয়ার অ্যাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে ওয়েস্টওয়ার্ড। জি স্যার। রাইট এসেনশনের ক্ষেত্রে হচ্ছে ইস্টওয়ার্ড আর আওয়ার অ্যাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে ওয়েস্টওয়ার্ড। এই যে একটু আগে আমরা একটা স্টেটমেন্ট দেখেছিলাম, এই যে the direction of measuring the right ascension is opposite to that of the hour angle. এখন ক্লিয়ার? জি স্যার। কারণ আওয়ার অ্যাঙ্গেলটা মেজার করি ওয়েস্টওয়ার্ড আর রাইট অ্যাসেনশনটা মেজার করি আমরা ইস্টওয়ার্ড। হ্যাঁ, দুইটা অ্যাঙ্গেলে কিন্তু একই প্লেনে মেজার করা হয়, একই সার্কেলের উপর, জাস্ট ডিরেকশন ডিফারেন্ট। তাহলে দেখো এখানে ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে ইস্টওয়ার্ড যাচ্ছি, ইস্টওয়ার্ড গিয়ে এই যে গামা এম প্রাইম যেটা, এটাই হচ্ছে আমার রাইট অ্যাসেনশন, তাই তো? গামা এম প্রাইম, যে আর্কটা হচ্ছে আমার ইকুয়েটরের উপর। জি স্যার।
তাহলে রাইট অ্যাসেনশনটা মেজার করতেছি আমরা কার উপর, ইকুয়েটরের উপর, এবং ওই অ্যাঙ্গুলার ডিসটেন্সটা কোনটা, গামা এম প্রাইম, বুঝছি কিনা? এবং সেটা সবসময় ইস্টওয়ার্ড, হেভেনলি বডি যেদিকেই থাকুক না কেন রাইট অ্যাসেনশন সবসময় ইস্টওয়ার্ড। ইস্টওয়ার্ড কেন বলতেছি, এই যে ইস্ট পয়েন্ট এখানে, এটা ইস্ট পয়েন্ট আর এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট। আর এই যে ইস্ট পয়েন্ট ওয়েস্ট পয়েন্ট গুলো হচ্ছে কার পয়েন্ট, এগুলা আমরা যে নর্থ পয়েন্ট সাউথ পয়েন্ট, এই যে নর্থ পয়েন্ট এটা, সাউথ পয়েন্ট এটা, ওয়েস্ট পয়েন্ট এটা, ইস্ট পয়েন্ট এটা, এগুলা কার উপর পয়েন্ট গুলা? হরাইজনের উপর। এক্স্যাক্টলি হরাইজনের উপর। তাইলে দেখো এই হেভেনলি বডিটা ইস্টার্ন বা ওয়েস্টার্ন যেই পার্টেই থাকুক না কেন রাইট অ্যাসেনশন সব সময় ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে ইস্টওয়ার্ড মেজার করতে হবে, বুঝাইতে পারছি কিনা? জি স্যার। আর আওয়ার অ্যাঙ্গেলের ক্ষেত্রে সব সময় আমরা মেজার করব West কোথায়, ওয়েস্ট West পয়েন্ট। ওকে ওকে, তাইলে আমরা গামা এম প্রাইম দিয়ে পাচ্ছি কোনটা, রাইট অ্যাসেনশন। এরপর এম প্রাইম এম যেটা, সেটা হচ্ছে আমার কি, ডিক্লিনেশন, তাই তো? এম প্রাইম এমটা হচ্ছে ডিক্লিনেশন। এখনো যদি কারোর মধ্যে কোনো কনফিউশন থাকে কেন এটা ডিক্লিনেশন, কেন এটা রাইট অ্যাসেনশন, তোমরা আবার একটু কষ্ট করে গিয়ে ডেফিনেশন গুলো একটু চেক করে দেখবা। ডেফিনেশনের সাথে চেক করলে জিনিসগুলো সহজে বুঝতে পারবা, বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এখানে এম প্রাইম এম হচ্ছে আমার ডিক্লিনেশন। তাইলে ডিক্লিনেশন কেন বলতেছি, কারণ এই আর্কটা হচ্ছে তোমার ডিক্লিনেশন সার্কেলের উপর, তাই তো? তাইলে একটা আর্ক হচ্ছে ইকুয়েটরের উপর আর একটা আর্ক হচ্ছে কার উপর, ডিক্লিনেশন সার্কেলের উপর। এখন ক্লিয়ার? তাইলে গামা এম প্রাইম দিয়ে আমরা রাইট অ্যাসেনশন মেজার করলাম, এম প্রাইম এম দিয়ে ডিক্লিনেশন মেজার করার মাধ্যমে আমরা এম পয়েন্টার লোকেশনটা পেয়ে গেলাম। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর থার্ড সিস্টেমে আসি, দা ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেম। এখানের দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট হচ্ছে ডিক্লিনেশন এন্ড আওয়ার অ্যাঙ্গেল। তাহলে আমরা সেকেন্ড সিস্টেমে কি পেয়েছিলাম, ডিক্লিনেশন এবং রাইট অ্যাসেনশন, আর থার্ড সিস্টেমে হচ্ছে ডিক্লিনেশন এবং আওয়ার অ্যাঙ্গেল। এগুলো একটু মনে রাখবো। In this system, one coordinate is dependent of the observer's position and the other coordinate is independent of the observer's position. The two great circle of reference are একটা হচ্ছে horizon আর একটা হচ্ছে declination circle. তাহলে এখানে বলো তো কে অবজারভারের পজিশনের উপর ডিপেন্ডেন্ট, কোন সার্কেলটা? ডিক্লিনেশন সার্কেল। এটা অবজারভারের পজিশনের উপর ডিপেন্ডেন্ট? হাউ Right. ফানি। না স্যার, ডিক্লিনেশন সার্কেল তো স্যার নর্থ পোল সাউথ পোল এবং হেভেনলি বডি দিয়ে যাবে। হ্যাঁ, দ্যাট মিন্স ডিক্লিনেশনের সার্কেলের সাথে সম্পর্ক হচ্ছে ইকুয়েটরের সাথে, ইকুয়েটরের পারপেন্ডিকুলার। আর হরাইজনের সম্পর্ক হচ্ছে কার সাথে, অবজারভারের সাথে না? জি স্যার। কারণ অবজারভারের উপর ডিপেন্ড করবে জেনিথ পয়েন্ট নাদির পয়েন্ট। তাহলে জেনিথ নাদির পয়েন্টের যে লাইনটা, সেই লাইনের পারপেন্ডিকুলার থাকবে হচ্ছে হরাইজন। তাহলে এখানে এই দুইটা গ্রেট সার্কেলের মধ্যে যেটা হরাইজন সেটাই ডিপেন্ড করবে হচ্ছে কার উপর, অবজারভারের পজিশনের উপর। কিন্তু ডিক্লিনেশন সার্কেলটা অবজারভারের পজিশনের উপর ডিপেন্ড করবে না। তাহলে হরাইজনকে বলা হচ্ছে প্রাইমারি সার্কেল আর ডিক্লিনেশন সার্কেলকে বলা হচ্ছে সেকেন্ডারি সার্কেল অফ রেফারেন্স। ইন দিস সিস্টেম দ্য ফার্স্ট কোঅর্ডিনেট ইজ দ্য আওয়ার অ্যাঙ্গেল and the other coordinate is the declination. Details তোমরা 1:2:3 এই আর্টিকেল থেকে ডিটেইলসটা তোমরা দেখতে পারো। তো এখানে ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল, সেকেন্ড কোঅর্ডিনেট হচ্ছে ডিক্লিনেশন। আমরা অলরেডি ডিক্লিনেশন কিভাবে বের করতে হয় জেনে আসছি সেকেন্ড সিস্টেম থেকে, এখন জাস্ট আওয়ার অ্যাঙ্গেলটা দেখব। when the heavenly body is in the western hemisphere, এখানে একটু জিনিস খেয়াল রাখবো আমরা। when heavenly body is in the western hemisphere, যদি ওয়েস্টার্ন পার্টে থাকে, ওয়েস্টার্ন পার্ট বলতে কার ওয়েস্টার্নে, হরাইজনের ওয়েস্টার্ন পার্টে, এগুলো কিন্তু মনে রাখবো আমরা। হেভেনলি বডি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে বলতে এই হরাইজনের ওয়েস্টার্ন পার্টে অথবা হরাইজনের ইস্টার্ন পার্টে, যে কোনো একটা পার্টে থাকতে পারে হেভেনলি বডি। তাহলে বলা হচ্ছে কি যদি হেভেনলি বডি ওয়েস্টার্ন পার্টে থাকে
ইটস আওয়ার অ্যাঙ্গেল, দ্যাট মিন্স ওই হেভেনলি বডির আওয়ার অ্যাঙ্গেলটা পাবো কিভাবে? আওয়ার অ্যাঙ্গেল ইজ ইন বিটুইন 0 to 12 আওয়ার্স। এখানে আসলে আমরা এই অ্যাঙ্গুলার মেজারমেন্ট গুলা দুই ভাবে নিতে পারি, একটা হচ্ছে টাইমের রেসপেক্টে আর একটা হচ্ছে আমার অ্যাঙ্গেলের রেসপেক্টে। তাইলে টাইমের রেসপেক্টে যদি নিই, তাইলে হেভেনলি বডি যদি ওয়েস্টার্ন পার্টে থাকে তাইলে তার আওয়ার অ্যাঙ্গেল 0 থেকে 12 আওয়ার্স এর মধ্যে থাকবে, এর মধ্যে ভেরি করবে। অথবা অ্যাঙ্গেলে যদি বলি তাইলে 0 to 180 ডিগ্রি। বুঝছি কিনা? আবার বলি, হেভেনলি বডি যদি ওয়েস্টার্ন পার্টে থাকে, ওয়েস্টার্ন পার্ট মিন্স হরাইজনের ওয়েস্টার্ন পার্টে যদি থাকে, তাইলে ওই হেভেনলি বডির আওয়ার অ্যাঙ্গেলটা আমরা যদি টাইমের রেসপেক্টে নিই তাইলে 0 থেকে 12 আওয়ার্স এর মধ্যে ভেরি করবে আওয়ার অ্যাঙ্গেলটা। আর যদি আমরা অ্যাঙ্গেলের মাধ্যমে বলি তাহলে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে ভেরি করবে। বলো এখন। জি স্যার বুঝছি। ইন কেস অফ ইস্টার্ন হেমিস্ফিয়ার, যদি হেভেনলি বডিটা ইস্টার্ন পার্টে থাকে তাহলে তার আওয়ার অ্যাঙ্গেলটা 12 থেকে 24 আওয়ার্স এ ভেরি করবে। আর অ্যাঙ্গেলে যদি বলি আমরা 180 থেকে 360 এর মধ্যে ভেরি করবে। ক্লিয়ার? জি স্যার। ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, এই নর্দার্ন হেমিস্ফিয়ার মানে এখানে কার কথা বলা হচ্ছে বলো তো? অবজারভার নাকি হেভেনলি বডি? অবজারভার। আচ্ছা, এখানে একটা আমি ক্লু দিই, যখন ওয়েস্টার্ন ইস্টার্ন পার্ট বলা হবে তখন এগুলা এই দুইটা পার্ট ডিপেন্ড করা হচ্ছে তোমার হেভেনলি বডির সাথে, রিলেট হয় হচ্ছে হেভেনলি বডির সাথে, ইস্টার্ন ওয়েস্টার্ন পার্ট। আর যখন আমরা নর্দার্ন সাউদার্ন বলি এটা আসলে রিলেটেড হচ্ছে কার সাথে? জেনারেলি অবজারভারের সাথে। তাহলে এখানে ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার বলতে আসলে কার কথা বোঝানো হচ্ছে? অবজারভার। অবজারভার। অবজারভার যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে সেক্ষেত্রে দা আওয়ার অ্যাঙ্গেল, আবার এই আওয়ার অ্যাঙ্গেলটা কার? আওয়ার অ্যাঙ্গেল স্যার ওই যে ইসের হেভেনলি বডি। হেভেনলি বডি। হ্যাঁ এক্স্যাক্টলি। আওয়ার অ্যাঙ্গেল কিন্তু অবজারভারের হয় না। জি স্যার। তাইলে দা আওয়ার অ্যাঙ্গেল ইজ অলওয়েজ মেজার্ড ফ্রম দা সাউথ। তাহলে বলা হচ্ছে কি, যদি অবজারভার নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে তাহলে আওয়ার অ্যাঙ্গেলটা মেজার করতে হবে সাউথ লাইন থেকে, ফ্রম দা সাউথ লাইন। তাহলে এই সাউথ লাইনটা আমরা কোথা থেকে পাবো? হরাইজনের সাউথ লাইন, তাই না? হরাইজনের সাউথ লাইন এন্ড টুয়ার্ডস ওয়েস্ট আপ টু দা ডিক্লিনেশন সার্কেল। ওই যে আমরা সেকেন্ড সিস্টেমে বলেছিলাম মনে আছে যে এই আওয়ার অ্যাঙ্গেলের ডিরেকশন এবং রাইট অ্যাসেনশনের ডিরেকশন একটা আরেকটার অপোজিট, মনে আছে কিনা? আমরা রাইট অ্যাসেনশনের ক্ষেত্রে ইস্টওয়ার্ড যেতাম, তাই না? ইস্টওয়ার্ড। আর আওয়ার অ্যাঙ্গেলের ক্ষেত্রে যাব হচ্ছে আমরা ওয়েস্টওয়ার্ড। ঠিক আছে, এই যে ওয়েস্টওয়ার্ড, টুয়ার্ডস ওয়েস্ট। তাইলে দেখো এখানে সাইন কনভেনশনটা একটু বোঝার দরকার আছে যে অবজারভার যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে তাহলে আওয়ার অ্যাঙ্গেলটা মেজার করব হচ্ছে আমরা সাউথ লাইনের রেসপেক্টে, অলওয়েজ ওয়েস্টওয়ার্ড। ক্লিয়ার? জি স্যার। আপ টু দ্য ডিক্লিনেশন সার্কেল। ইটস ভ্যালু ভ্যারিজ ফ্রম 0 to 360 ডিগ্রি। এটা বোঝা গেছে কিনা? আওয়ার অ্যাঙ্গেলের রেঞ্জটা হচ্ছে 0 to 360, এই যে আমরা একটু আগে এক্সপ্লেইন করেছি। কিন্তু টাইমের রেসপেক্টে 0 to 24 আর অ্যাঙ্গেলের রেসপেক্টে হচ্ছে 0 to 360, একটু আগে বলছি না? জি স্যার। ওকে। If our angle varies from 0 to 180, that means the star is in the western hemisphere. এই যে একটু আগে সেকেন্ড পয়েন্ট আমরা বলেছিলাম। Otherwise in the eastern hemisphere that means 180 to 360 ডিগ্রি। তাইলে হেভেনলি বডি যদি ওয়েস্টার্ন পার্টে থাকে তাইলে তার আওয়ার অ্যাঙ্গেল হবে 0 to 180, টাইম হবে 0 to 12 আওয়ার্স। আর হেভেনলি বডি যদি ইস্টার্ন হেমিস্ফিয়ার ইস্টার্ন পার্টে থাকে তাহলে সেক্ষেত্রে আওয়ার অ্যাঙ্গেল হবে 180 to 360 ডিগ্রি আর টাইমের রেসপেক্টে 12 to 24 আওয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, আমরা প্রথমে ফার্স্ট ডায়াগ্রামটা একটু খেয়াল করি। তাহলে এখানে দুইটা প্রথমে বের করতে হবে, দুইটা গ্রেড সার্কেল। রেফারেন্স গ্রেড সার্কেল কোনটা কোনটা কি কি ছিল? হরাইজন এবং ডিক্লিনেশন সার্কেল, তাই না? তাহলে হরাইজন হচ্ছে আমার এটা,
ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটা হরাইজন আর ডিক্লিনেশন সার্কেল লাগবে। ডিক্লিনেশন সার্কেল কোনটা? নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে এবং হ্যাঁ, হেভেনলি বডি। যেই সার্কেলটা নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে এবং হেভেনলি বডি দিয়ে যাবে, দ্যাট মিন্স এই সার্কেলটা, তাই না? জি স্যার। এগুলো একটা আরেকটা পারপেন্ডিকুলার কিনা? জি স্যার পারপেন্ডিকুলার। আচ্ছা, এখানে দেখো যে এই নর্থ লাইন, সাউথ লাইন, ইস্ট লাইন, ওয়েস্ট লাইন, এগুলো কি বোঝা যাচ্ছে? এই যে সাউথ লাইন, নর্থ লাইন, আর এটা হচ্ছে ইস্টার্ন পার্ট, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন প্যারামিটার গুলা কি কি? আওয়ার অ্যাঙ্গেল। তাহলে আওয়ার অ্যাঙ্গেলটা নিব হচ্ছে কিভাবে? এই যে দেখো সাউথের রেসপেক্টে বলছে না আওয়ার অ্যাঙ্গেলটা, সাউথ লাইন, জি স্যার। সাউথ লাইনের রেসপেক্টে অলওয়েজ কোন দিকে? ওয়েস্ট বরাবর। ওয়েস্টওয়ার্ড। এই যে ওয়েস্টওয়ার্ড। তাহলে হেভেনলি বডি যেখানেই থাকুক না কেন, আইদার ইস্টার্ন পার্ট আর ওয়েস্টার্ন পার্ট, সব সময় হচ্ছে তোমার আমরা অ্যাঙ্গেলটা মেজার করব ওয়েস্টওয়ার্ড। এই কারণে বলা হচ্ছে এই অ্যাঙ্গেলের রেঞ্জটা 0 to 360 পর্যন্ত ভেরি করবে। আচ্ছা, তাইলে এখন এস এম প্রাইম, এই আর্কটাকে আমরা কি বলবো? এস এম প্রাইম। এজিমুথ। নো। আচ্ছা, এটাকে এজিমুথ বললা কেন? এজিমুথের ক্ষেত্রে তো আমরা নর্থ লাইনের রেসপেক্টে নিতাম, এটাকে কেন আমরা এজিমুথ বললাম? কেন এজিমুথ বললা এটাকে? আমরা একটু আগেই দেখলাম না, এজিমুথটা আমরা সবসময় কিন্তু নর্থ লাইনের রেসপেক্টে নিচ্ছি। আচ্ছা, এই কারণে আমি বলেছিলাম যে আমাদের আসলে এই জিনিসগুলো বোঝার আগে ওই টার্মিনোলজি গুলো আরেকটু দেখা দরকার ছিল আর কি, যেটা তোমরা দেখো নাই। তোমরা যদি একটু দেখে নিতে তাহলে এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বোঝা যাইত। তাইলে এস এম প্রাইম হচ্ছে আসলে আওয়ার অ্যাঙ্গেল। এস এম প্রাইমটা কি? আওয়ার অ্যাঙ্গেল। আওয়ার অ্যাঙ্গেল। আওয়ার অ্যাঙ্গেলটা মেজার করব সাউথ লাইনের রেসপেক্টে ওয়েস্টওয়ার্ড। তাহলে আমাদের এস এম প্রাইমটা হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল, এবং এম প্রাইম, এমটা কি? এম প্রাইম এম, যে আর্কটা ডিক্লিনেশন সার্কেলের উপর আছে, যে আর্কটা ডিক্লিনেশন সার্কেলের উপর আছে সেই আর্কটাকে আমরা কি বলবো? দ্যাট মিন্স এম প্রাইম এম কে আমরা কি বলবো? স্টার মেরিডিয়ান। এম প্রাইম এম কে, এটার একটা নাম আছে তো। অল্টিটিউড। এস এম প্রাইমটাকে কি বলতেছি? আওয়ার অ্যাঙ্গেল। আওয়ার অ্যাঙ্গেল। এম প্রাইম এম খুব সিম্পল, যে আর্কটা ডিক্লিনেশন সার্কেলের উপর থাকবে, that means যে আর্কটা ডিক্লিনেশন সার্কেলের উপর থাকবে সেই আর্কটাকে আমরা কি বলবো? খুব সিম্পলি ডিক্লিনেশন। খুব সিম্পলি ডিক্লিনেশন। ডিক্লাইনেশন। জি স্যার। এই যে আমরা এখানের মধ্যে দুইটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট কি কি? একটা আওয়ার অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ডিক্লিনেশন, অলরেডি বলে দেওয়াই আছে। একটা আওয়ার অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ডিক্লিনেশন। তাইলে এস এম প্রাইম যদি আওয়ার অ্যাঙ্গেল হয় তাহলে ডেফিনেটলি এম প্রাইম এম ডিক্লিনেশন হবে, কারণ এই আর্কটা তো ডিক্লিনেশন সার্কেলের উপর, তাই না? জি স্যার। কারণ ডিক্লিনেশন সার্কেলটা তোমার নর্থ পোল সাউথ পোল দিয়ে পাস করতেছে এবং হেভেনলি বডি এম দিয়ে পাস করতেছে। ক্লিয়ার? জি স্যার বুঝছি। তাহলে এখানে আমরা এই যে এবার দেখো যে আমি একটু আওয়ার অ্যাঙ্গেলটা একটু ক্লিয়ার করি। নরমালি আওয়ার অ্যাঙ্গেলটা আমরা মেজার করি হচ্ছে দুইটা গ্রেড সার্কেলের মধ্যে যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, দুইটা গ্রেড সার্কেল কে কে। আমি যদি একটু সিম্পলি আওয়ার অ্যাঙ্গেলের ডেফিনেশনটা যদি দিই, তাহলে আওয়ার অ্যাঙ্গেলটা হচ্ছে দুইটা গ্রেড সার্কেলের মধ্যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, যেটা দুইটা গ্রেড সার্কেলের মধ্যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, তার মধ্যে একটা গ্রেড সার্কেল হচ্ছে ডিক্লিনেশন সার্কেল আর একটা গ্রেড সার্কেল হচ্ছে অবজারভার্স মেরিডিয়ান। তাহলে অবজারভার্স মেরিডিয়ান হচ্ছে এটা, বোঝা যাচ্ছে কিনা? এটা কেন অবজারভার্স মেরিডিয়ান? কারণ এই মেরিডিয়ানটা নর্থ পোল সাউথ পোল দিয়ে গেছে, জেনিথ নাদির দিয়ে গেছে, এবং সেটা হরাইজনের নর্থ লাইন সাউথ লাইন দিয়ে গেছে। হরাইজনের নর্থ লাইন
সাউথ লাইন দিয়ে গেছে, বুঝা গেছে? জি স্যার। তাইলে এই যে দেখো, এই যে এই অবজারভার্স মেরিডিয়ান এবং এই ডিক্লিনেশন সার্কেলের মধ্যে যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার আওয়ার অ্যাঙ্গেল। এখন ক্লিয়ার? তোমরা ডেফিনেশনে কিন্তু তাই পাবো, বুঝতে পারছি কিনা? জি স্যার। এবং ঠিক আমরা যদি ক্রস সেকশন নিই, ক্রস সেকশনে ঠিক একই রকম দেখতে পাবো। আমরা যদি প্ল্যান ভিউটা নিই, এই যে দেখো, এই যে নর্থ সাউথ লাইন বরাবর যদি অবজারভার মেরিডিয়ান থাকে, তাহলে এই যে এই সাউথ লাইনের রেসপেক্টে যদি আমরা এই যে এটা হচ্ছে ওয়েস্টওয়ার্ড যদি যাই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে আমার আওয়ার অ্যাঙ্গেল। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আওয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে কিনা? জি স্যার, বুঝছি। দ্যাট মিন্স এটা এম প্রাইম যদি বলি আমরা, এই যে এস এম প্রাইম হচ্ছে আমার আওয়ার অ্যাঙ্গেল। ঠিক একইভাবে এখানেও দেখো, এখানে বলা হচ্ছে কি হ্যাভেনলি বডিটা হচ্ছে এখানে এম, এই জায়গাতে, দ্যাট মিন্স ওয়েস্টার্ন পার্টে। তাহলে হ্যাভেনলি বডি যদি ইস্টার্ন পার্টে হয়, এই যে এখানে এম, এটা একটা হ্যাভেনলি বডি, এবং সেটা কোন পার্টে? ইস্টার্ন পার্টে না? আমরা জাস্ট প্ল্যান ভিউটা দেখতেছি। প্ল্যান ভিউ মিন্স আমরা যদি উপর থেকে যদি হরাইজনের উপর তাকাই, তাহলে আমরা এরকম প্ল্যানটা দেখতে পাবো। তাহলে দেখো, এই হেভেনলি বডিটা কোন পার্টে আছে? ইস্টার্ন পার্টে না? হেভেনলি বডিটা ইস্টার্ন পার্টে আছে না? জি স্যার। তাহলে ইস্টার্ন পার্টে থাকলে তাহলে আমরা আওয়ার অ্যাঙ্গেলটা কিভাবে মেজার করব? আওয়ার অ্যাঙ্গেলটা মেজার করব আমরা সাউথ লাইন থেকে, তাই না? সাউথ লাইন, এই যে সাউথ লাইন হচ্ছে এটা। তাহলে আওয়ার অ্যাঙ্গেলটা আমরা মেজার করব সাউথ লাইন থেকে ওয়েস্টওয়ার্ড, না অলওয়েজ? জি স্যার, অলওয়েজ। সাউথ লাইন থেকে অলওয়েজ ওয়েস্টওয়ার্ড। দ্যাট মিন্স এই লাইন থেকে এই যে ওয়েস্টওয়ার্ড যাব, গিয়ে যতক্ষণ না পর্যন্ত ওই স্টারের ডিক্লিনেশনটা পাচ্ছি না, ততদূর পর্যন্ত যাব। এই যে এতটুকু আসলেই এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমার আওয়ার অ্যাঙ্গেল। বুঝে গেছে এখন? ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে দেখো, একবার আমরা বলেছি হেভেনলি বডি যদি ওয়েস্টার্ন পার্টে থাকে, তাইলে সাউথ থেকে ওয়েস্টওয়ার্ড ওই পর্যন্ত ডিক্লিনেশন সার্কেল পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল। ঠিক একইভাবে হেভেনলি বডি যদি ইস্টার্ন পার্টে থাকে, তাহলে সেক্ষেত্রেও সাউথ থেকে, সাউথ লাইন থেকে ওয়েস্টওয়ার্ডে গিয়ে ওই হেভেনলি বডি ডিক্লিনেশন সার্কেল পর্যন্ত আমরা যে অ্যাঙ্গেলটা পাবো, সেটা হচ্ছে আমার আওয়ার অ্যাঙ্গেল। আর ডিক্লিনেশন তো বললাম, এখান থেকে এম প্রাইম, এম হচ্ছে আমার ডিক্লিনেশন অ্যাঙ্গেল। লাস্ট ওয়ান, দা সেলেস্টিয়াল। ভালো হয়। বলো। আজকে এখানে শেষ করলে ভালো হয়। আচ্ছা, লাস্ট সিস্টেমটা একটু শেষ করে দিই, তাহলে টোটাল কোঅর্ডিনেট সিস্টেমগুলো পড়া হয়ে যাবে। জি স্যার, বলুন। আসলে যদিও বা সময় একটু বেশি লাগতেছে, কিন্তু আমি যদি এত কম কম পড়াই, তাহলে কিন্তু আমার অনেকগুলা ক্লাস নিতে হবে আর কি। তো সেই কারণে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, মানে ক্লাসের ডিউরেশন বাড়ানো উচিত আর কি। মানে আইদার ক্লাস ডিউরেশন বাড়াইতে হবে, আর না হয় নাম্বার অফ ক্লাস বাড়বে। এটা তখনই হবে, মানে তখনই ক্লাস ডিউরেশন বাড়বে বা নাম্বার অফ ক্লাস বাড়বে যদি আমি এভাবে স্লো যদি আগাই। আসলে এখানকার ম্যাক্সিমাম কনসেপ্ট গুলো একটু হাইপোথেটিক্যাল, এগুলা মানে আমি যদি কুইকলি যদি পড়াই, দেখবা যে অনেক জিনিস আসলে বোঝা যাবে না, কনফিউজিং হবে আর কি। এখন সেই জন্য চেষ্টা করবা যে একটু যদি ডিউরেশন বেশি দেওয়া যায়। ওকে স্যার। আমি বুঝাইতে পারছি কিনা? যদিও বা তোমাদের জন্য কষ্ট হবে, আমার জন্য কষ্ট হবে, কিন্তু কিছুই করার নাই আর কি, যেহেতু সিলেবাস বড়। এবং আমি যদি মোটামুটি মিনিমামের মধ্যে ম্যাক্সিমাম যদি আমি তোমাদেরকে মানে বুঝাইতে চাই, মিনিমাম করা হলেও যদি আমি বুঝাইতে চাই, তাহলে আমাকে কিন্তু সময় দিতে হবে। আর এগুলো এমন জিনিস না যে মানে তাড়াহুড়া করে পড়ায় চলে গেলাম, সেরকম কিন্তু না। স্যার আপনি এক্সট্রা ক্লাস নিতে চাইছিলেন স্যার, তো আমি তো এক্সট্রা ক্লাস অলরেডি নিব। আমি এটা বলেছিলাম যে আমি
ওয়ার্কিং ডেতে যদি দুইটা ক্লাস নেওয়া যায় ওয়ার্কিং ডেতে, একটা বৃহস্পতিবার আরেকটা যে কোনো দিন হইতে পারে, আর আরেকটা এক্সট্রা ক্লাস, এগুলো হচ্ছে শিডিউল ক্লাস কিন্তু কম্বাইন্ড ক্লাস নিব। শিডিউল ক্লাসগুলো আমি ওয়ার্কিং ডেতে নিতে যাচ্ছি দুইটা, আর একটা এক্সট্রা ক্লাস যদি শুক্রবার বা শনিবারে দেওয়া যায়, সবগুলা ক্লাসে কিন্তু কম্বাইন হবে এখন। শনিবারে নেন স্যার। কোনো সমস্যা নাই, শনিবারে নিতে পারবো। তাইলে একটা শনিবার নিলাম, একটা বৃহস্পতিবার, আর একটা কি বার নিব ওয়ার্কিং ডেতে? স্যার এটা হচ্ছে যে আমাদের ওই যে ক্লাসগুলো শেষ হয়েছে এর একটু রুটিনটা সমন্বয় করে আপনাকে জানাবো স্যার। এটা তোমরা চাইলে মানে ফিক্স করার দরকার নাই, মানে ওয়ার্কিং ডেতে যে কোনো দুইটা দিন নিলেই হবে, সমস্যা নাই। জি স্যার বুঝতে পারছি। কোনো সমস্যা নাই, আর তোমরা চাইলে বিকেলেও করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা শনিবার সকালে কি তোদের কোনো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে বল। আমি সকালেও নিতে পারবো, বিকেলে নিতে পারবো, কোনো সমস্যা বল নাই। তোরা কখন ক্লাস করবি? সকালেই ভালো। কয়টায়? 10টায়? 10টায় ওঠা যাই হোক, সকালে হলে ভালো হবে। জি 10টায় ঠিক আছে। আচ্ছা স্যার। আর স্যার শনিবার সকাল 10টায়। ঠিক আছে, সমস্যা নাই। আর হচ্ছে কি, আমাকে আরেকটা দিন তোমরা বের করে দিবা ওয়ার্কিং ডেতে। আরেকটা রিকোয়েস্ট থাকবে কি, আমি কিন্তু আসলে খুবই স্লো পড়াই, এটা তোমরা অলরেডি দেখে আসছো। তো তোমরা যে এত তাড়াতাড়ি যদি একটু বোর হয়ে যাও, তাহলে আসলে ক্লাসটা কন্টিনিউ করাটা উচিত হবে না আর কি। মানে আমি চাচ্ছি কি, মানে আরেকটু ধৈর্যশীল হওয়ার জন্য। স্যার ক্লাস ডিউরেশনটা 1 ঘন্টা 30 মিনিট করা হলে আর কয়টা ক্লাস লাগতে পারে? অনেক ক্লাস লাগবে, এটা আমি এখনো বলতে পারতেছি না। সিলেবাস তো তাহলে অনেক। সিলেবাস বলতে কি, আসলে সিলেবাস কম বা বেশি যাই হোক না কেন, এগুলা আমি খুব দ্রুত আগাইতে পারতেছি না। তো স্যার দ্রুত আগালে আমরাও কিছু বুঝবো না। এক্স্যাক্টলি, এই সমস্যা হচ্ছে ওই জায়গাতেই। আমি যদি দ্রুত আগাইতে যাই, এই অ্যাস্ট্রোনমি হচ্ছে এমনিতে অনেক ডিফিকাল্ট একটা টপিকস। এরপর আরেকটা ডিফিকাল্ট টপিকস আছে যেটা হচ্ছে ফটোগ্রামেট্রি। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের আর কি। হ্যাঁ, তো যার কারণে আমি যদি একটু টাইম না দিই, তোমাদেরই বুঝতে কষ্ট হবে আর কি। স্যার ক্লাস খুলে দেওয়া হোক স্যার, তাহলে স্যার ভালো হয়। হ্যাঁ, এটা তো আমিও চাই, তোমরাও চাও। স্যার অনলাইন ক্লাসে স্যার একটা না তাকায় থাকতেছে, অনেক কষ্ট। এটা অবশ্য বুঝতেছি। আমি আসলে তোমাদেরকে এভাবে বলাটা ঠিক হচ্ছে না, বা জোর করাটাও ঠিক হচ্ছে না। তবে যদ্দূর পারা যায় আমরা একটু বেশি সময় থাকার চেষ্টা করবো আর কি, যদ্দূর পারা যায়। কারণ ধরো আমি এই আজকে যেটা দেখলাম, পাঁচটা নাকি 6টা স্লাইড মনে পড়াইছি মাত্র। এইভাবে পড়াইলে তো আসলে আগাবে না খুব একটা। তো আমরা চেষ্টা করবো একটু বেশি সময় দেওয়ার জন্য আর কি, বুঝাইতে পারছি কিনা? স্যার এই ওয়েতে চলি স্যার, যতদিন লাগে শেষ হোক, সমস্যা কি? তো আপাতত আমরা ওই শনিবারে তাইলে একটা ক্লাস থাকুক, বৃহস্পতিবার একটা ক্লাস থাকুক, আর আরেকটা ক্লাস আমাকে ওয়ার্কিং ডেতে ম্যানেজ করে দিবা। আর যেহেতু স্যার ডিপার্টমেন্টাল কোড, আমাদের তো এগুলো শিখতেই হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার মেইন টার্গেট কি জানো, সময় বেশি লাগুক কম লাগুক, আমরা জিনিসগুলো বুঝতে পারলে হচ্ছে। জি স্যার, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি। আচ্ছা, যাই হবে হোক, আমরা এটা একটু বলে শেষ করি। সেলেস্টিয়াল ল্যাটিটিউড এন্ড লংজিটিউড। ল্যাটিটিউড এবং লংজিটিউড আমরা অলরেডি অনেকবার এক্সপ্লেন করেছিলাম, যেখানে লংজিটিউড হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গেল আর ল্যাটিটিউড হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ইন দিস সিস্টেম অফ কোঅর্ডিনেটস দ্য প্রাইমারি প্লেন অফ রেফারেন্স ইজ দ্য ইক্লিপ্টিক। তাহলে এক্ষেত্রে প্রাইমারি প্লেন অফ, দ্যাট মিন্স প্রাইমারি সার্কেল হচ্ছে ইক্লিপ্টিক। ইক্লিপ্টিক কি মনে আছে? দ্য রোড অফ দ্য সান। ইক্লিপ্টিক হচ্ছে কি? দ্য রোড অফ দ্য সান, দ্যাট মিন্স সূর্যের পরিভ্রমণ পথ। এটা হচ্ছে আমার প্রাইমারি সার্কেল। The second plane of reference is the great circle passing through the first point of Aries and perpendicular to the plane of the ecliptic. তাহলে সেকেন্ড গ্রেট সার্কেলটাকে বোঝা যাচ্ছে? সেকেন্ড গ্রেট সার্কেলটা, দ্যাট মিন্স সেকেন্ডারি গ্রেট সার্কেলটা ফার্স্ট পয়েন্ট অফ এরিস, দ্যাট মিন্স গামা পয়েন্ট দিয়ে পাস করবে এবং সেটা ইক্লিপ্টিকের পারপেন্ডিকুলার হবে। বোঝা যাচ্ছে সেই সেকেন্ডারি গ্রেট সার্কেলটা কেমন হবে? হ্যালো, জি স্যার। সেকেন্ডারি গ্রেট সার্কেলটা ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে পাস করবে, দ্যাট মিন্স গামা পয়েন্ট দিয়ে পাস করবে এবং সেটা ওই যে ইক্লিপ্টিকের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। ক্লিয়ার?
বুঝছি কিনা? স্যার এখানে দুইটা সার্কেলের মধ্যে একটা হচ্ছে ইক্লিপটিভ আর হ্যাঁ, একটা হচ্ছে ইক্লিপ্টিক, আর একটা যেটা গ্রেট সার্কেল সেটা থাকবে হচ্ছে ইক্লিপ্টিকের পারপেন্ডিকুলার। আর একটা যেটা গ্রেট সার্কেল, দ্যাট মিন্স সেকেন্ডারি গ্রেট সার্কেল যেটা, সেটা ইক্লিপ্টিকের পারপেন্ডিকুলার থাকবে, কিন্তু শর্ত হচ্ছে কি ওই গ্রেট সার্কেলটা অবশ্যই ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে যাইতে হবে। জি স্যার। ওকে, দ্য টু কোঅর্ডিনেটস অফ এ সেলেস্টিয়াল বডি আর, এক্ষেত্রে কোঅর্ডিনেট গুলো খুবই সিম্পল, সেলেস্টিয়াল ল্যাটিটিউড এন্ড সেলেস্টিয়াল লংজিটিউড। এটা আমরা ডেফিনেশন থেকে বুঝতে পারতেছি, টার্ম থেকে। The celestial latitude of a body is the arc of great circle perpendicular to the ecliptic, intercepted between the body and the ecliptic. তাহলে ল্যাটিটিউডটা আমরা যখন এই আর্থের রেসপেক্টে বলতাম, কোন একটা অবজারভারের যখন আমরা ল্যাটিটিউড বের করতাম, তখন অবজারভারের জন্য ল্যাটিটিউডটা কিভাবে বের করতাম? ইকুয়েটরের রেসপেক্টে বের করতাম, মনে আছে কিনা? ইকুয়েটরের সাথে, ইকুয়েটর প্লেনের সাথে ওই অবজারভারের যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, অবজারভারের মেরিডিয়ানস বরাবর ইকুয়েটরের সাথে ওই অবজারভারের যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সেটাই ছিল অবজারভারের ল্যাটিটিউড। আর এখানে হেভেনলি বডির ল্যাটিটিউড মানে কিভাবে বলা হচ্ছে? ইক্লিপ্টিক প্লেনের সাথে ওই হেভেনলি বডির যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে আমার ইক্লিপ্টিক। এটা আমরা ডায়াগ্রাম থেকে আবার ক্লিয়ার করব। Intercepted between the heavenly body and the ecliptic. It is positive or negative depending upon whether measured north or south of the ecliptic. এটা বুঝছি কিনা? আমরা অবজারভারের জন্য যখন ল্যাটিটিউড বের করতাম, তখন আমরা এভাবে সাইন কনভেনশন নিতাম, মনে আছে? অবজারভার যদি নর্থে থাকে তাহলে পজিটিভ ল্যাটিটিউড, অবজারভার যদি সাউথে থাকে তাহলে নেগেটিভ ল্যাটিটিউড, মনে আছে কিনা? জি স্যার। তাহলে ওই ক্ষেত্রে নর্থ সাউথ ছিল হচ্ছে ইকুয়েটরের রেসপেক্টে, আর এখানে নর্থ সাউথ হচ্ছে কার রেসপেক্টে? ইক্লিপ্টিকের রেসপেক্টে। অর্থাৎ হেভেনলি বডি যদি ইক্লিপ্টিকের নর্থে থাকে তাহলে পজিটিভ ল্যাটিটিউড, আর হেভেনলি বডি যদি ইক্লিপ্টিকের সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকে তাহলে ল্যাটিটিউড হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? স্যার। ওকে, the celestial longitude of a body, heavenly body, is the arc of a ecliptic intercepted between the great circle passing through the first point of Aries and the circle of the celestial latitude passing through the body. তাইলে এখানে যে লংজিটিউডটা পাবো, লংজিটিউডের নরমাল ডেফিনিশন কি ছিল মনে আছে? যে আমরা অবজারভারের ক্ষেত্রে যখন বলতাম যে কোন একটা ফিক্সড মেরিডিয়ান বা রেফারেন্স মেরিডিয়ানের সাথে ওই অবজারভারের মেরিডিয়ানের যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই ছিল লংজিটিউড। আবার বলি, কোন একটা রেফারেন্স মেরিডিয়ান, যেটাকে আমরা গ্রিনিচ মেরিডিয়ান বলতাম, কোন একটা রেফারেন্স মেরিডিয়ানের সাথে কোন একটা অবজারভারের মেরিডিয়ানের যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার লংজিটিউড। তাহলে এখানে ওই রেফারেন্স মেরিডিয়ানটা কোনটা? যে মেরিডিয়ানটা ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে যাবে, সেটাই হচ্ছে আমার রেফারেন্স মেরিডিয়ান, এবং যে মেরিডিয়ানটা ইক্লিপ্টিকের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। তাহলে বলা হচ্ছে কি যে ওই গ্রেট সার্কেল যেটা ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে যাবে এবং যে সার্কেলটা আমার হেভেনলি বডি দিয়ে পাস করবে, দ্যাট মিন্স ডিক্লিনেশন সার্কেল, এই দুইটা সার্কেলের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার লংজিটিউড। ইট ইজ মেজার্ড ইস্টওয়ার্ড। ইট ইজ মেজার্ড ইস্টওয়ার্ড। ইস্টওয়ার্ড কেন? এটা একটু বলো তো আমাকে, কেন ইস্টওয়ার্ড? লংজিটিউডটা ইস্টওয়ার্ড কেন নিব বলো তো? শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি কিন্তু মনে নাই স্যার। আচ্ছা, একটু আগেই বলেছি, কিন্তু একটু আগেই বলেছি, যখন আমরা এই যে ব্র্যাকেট একটা জিনিস দেওয়া আছে এখানে, ইনফরমেশন ফ্রম ফার্স্ট পয়েন্ট অফ এরিস, এই লংজিটিউডটা মেজার করা হয় হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে, কারণ রেফারেন্স মেরিডিয়ানটা ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে যাচ্ছে, রেফারেন্স মেরিডিয়ানটা ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে যাচ্ছে, তো সে কারণে লংজিটিউডটা মেজার করতে হবে ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে। তো আমরা যদি ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে যদি লংজিটিউডটা মেজার করি, তাহলে সবসময় ইস্টওয়ার্ড নিব না, ওই যে রাইট এসেনশনের মতো। রাইট এসেনশন আমরা কি বলেছিলাম? যে ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে সবসময় ইস্টওয়ার্ড মেজার করব, মনে আছে কিনা?
জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই কারণে এখানে আমরা ইস্টওয়ার্ড ডিরেকশনটা ইউজ করতেছি, কারণ আমরা মেজারমেন্টটা নিব হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে, কারণ আমাদের রেফারেন্স মেরিডিয়ানটা ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে পাস করবে। তাইলে লংজিটিউডটা মেজার করব ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে, এবং সেটা 0 থেকে শুরু হবে, ফার্স্ট পয়েন্ট অফ এরিসে 0 থাকবে এবং সেটা রাউন্ড করবে 360 ডিগ্রি পর্যন্ত, এবং সব সময় স্কোয়ার্ডে মেজার করব। এবার আমরা ডায়াগ্রাম থেকে দেখি। তাহলে এখানে একটা প্রাইমারি সার্কেল অফ রেফারেন্স হচ্ছে ইক্লিপ্টিক, তাই না? জি স্যার। আর সেকেন্ডারি সার্কেল অফ রেফারেন্স কে? এটা ইক্লিপ্টিকের উপর পারপেন্ডিকুলার। এই যে বোঝার চেষ্টা করব হচ্ছে কি, যে এই গ্রেড সার্কেলটা এই কি দিয়ে যাচ্ছে, ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে যাবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে এটা? জি স্যার। তাহলে দেখো, ইক্লিপ্টিক হচ্ছে এটা আমার, আর আরেকটা দ্যাট মিন্স সেকেন্ডারি সার্কেল অফ রেফারেন্স হচ্ছে এই গ্রেড সার্কেলটা, যেটা আমার ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে যাবে। শর্ত হচ্ছে এটাই যে গ্রেড সার্কেলটা ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে যাবে এবং যেটা ইক্লিপ্টিকের সাথে কি হবে, পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার কিনা? জি স্যার। এবার আমরা মেজারমেন্টে যাব। তাইলে প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে আমার লংজিটিউড। তাহলে লংজিটিউডটা কোন পয়েন্ট থেকে শুরু হবে? ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স এই পয়েন্ট থেকে। তাহলে এই পয়েন্ট থেকে শুরু হয়ে কতটুকু যাব? এই যে M1, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমার সেলেস্টিয়াল লংজিটিউড। তাহলে লংজিটিউডটা কার কার মধ্যে? এই যে রেফারেন্স মেরিডিয়ান হচ্ছে এটা, আর স্টার এন্ড মেরিডিয়ান হচ্ছে এটা। এখন কি বুঝছি? জি স্যার। এটা হচ্ছে রেফারেন্স মেরিডিয়ান, এটা হচ্ছে আমার স্টার এন্ড মেরিডিয়ান, কারণ এই মেরিডিয়ানটা স্টার দিয়ে যাচ্ছে। তাহলে দুইটা মেরিডিয়ানের মধ্যে যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার সেলেস্টিয়াল লংজিটিউড। ক্লিয়ার? তাহলে আমরা গামা থেকে M1 আসলাম লংজিটিউড ইউজ করে, এরপর M1 থেকে আমরা M পর্যন্ত গেলাম। এটার নাম কি? M1M সেলেস্টিয়াল ল্যাটিটিউড। M1Mটা কি? সেলেস্টিয়াল ল্যাটিটিউড। এখন কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমি জাস্ট এটা বলে শেষ করব, কম্পারিজন অফ দ্য সিস্টেম। এই যে আমরা চারটা সিস্টেম পড়লাম, অলরেডি আমরা কম্পারিজন গুলো দেখে আসছি। As stated earlier, the azimuth and altitude of a star, azimuth এবং altitude এগুলা এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট গুলা কোন সিস্টেমের জন্য ছিল মনে আছে? azimuth, altitude, horizon সিস্টেম মনে আছে কি না? জি স্যার। ফার্স্টের যেটা হরাইজন সিস্টেমের জন্য স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ছিল কে কে? এজিমুথ এবং অল্টিটিউড। তো বলা হচ্ছে যে এজিমুথ এন্ড অল্টিটিউড অফ এ স্টার অর হেভেনলি বডি আর নট কনস্ট্যান্ট। তাইলে এই প্যারামিটার গুলো কিন্তু কনস্ট্যান্ট না। আমরা কনস্ট্যান্ট বলেছিলাম কোনগুলা মনে আছে? ডিক্লাইনেশন এবং রাইট অ্যাসেনশন। কোন একটা হেভেনলি বডির ডিক্লাইনেশন এবং রাইট অ্যাসেনশন হচ্ছে অলমোস্ট কনস্ট্যান্ট, কিন্তু হরাইজন সিস্টেমের যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট গুলা, দ্যাট মিন্স এজিমুথ, অল্টিটিউড, এগুলা কিন্তু যে কোনো স্টারের জন্য কনস্ট্যান্ট না, বাট আর কন্টিনিউয়াসলি চেঞ্জিং ডিউ টু ডায়াগোনাল মোশন। ডায়াগোনাল মোশন মানে কি? বাংলা তোমরা পড়ে আসছো, আহ্নিক গতি, বার্ষিক গতি পড়ছিলা? জি স্যার। ডায়াগোনাল মোশন মানে হচ্ছে তোমার আহ্নিক গতি। বলা হচ্ছে যে এজিমুথ এন্ড অল্টিটিউড অফ এ স্টার আর নট কনস্ট্যান্ট বাট আর কন্টিনিউয়াসলি চেঞ্জিং ডিউ টু ডায়াগোনাল মোশন। তাইলে এই যে কোন স্টারের এই দুইটা প্যারামিটার এজিমুথ এবং অল্টিটিউড এগুলো চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি, কি কারণে? আহ্নিক গতির কারণে। ওই স্টারের আহ্নিক গতির কারণে এই প্যারামিটার গুলো চেঞ্জ হইতে পারে। অন দা আদার হ্যান্ড
দ্য রাইট এসেনশন এন্ড ডিক্লারেশন, এই দুইটা আমরা কোন সিস্টেমের জন্য পড়েছিলাম? ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে তোমার সেকেন্ড সিস্টেম, যেটা ইন্ডিপেন্ডেন্ট ইকুয়াটোরিয়াল সিস্টেম, তাই না? The right assumption and declination of a star are constant, almost constant, because the reference point, the first point of Eris, partakes of the diurnal motion of the star. বলা হচ্ছে যে এখানে এই যে রাইট অ্যাসাম্পশন এবং ডিক্লারেশন এগুলা কনস্ট্যান্ট কেন? রিলেটিভলি কনস্ট্যান্ট, মানে অ্যাবসলিউটলি কনস্ট্যান্ট না, রিলেটিভলি কনস্ট্যান্ট। এই কারণেই, কারণ এই সিস্টেমের জন্য যেটা রেফারেন্স পয়েন্ট ছিল, রেফারেন্স পয়েন্ট মিন্স কোনটা? ফার্স্ট পয়েন্ট অফ এরিস। তাইলে সেকেন্ড সিস্টেমে যেটা রেফারেন্স পয়েন্ট ছিল এস ফার্স্ট পয়েন্ট অফ এরিস, এই পয়েন্টটা কি করে? ওই স্টারের ডায়াগোনাল মোশনের সাথে পার্টেক্স মানে কি? পার্টিসিপেট করে, অর্থাৎ মানে স্টারের ডায়াগোনাল মোশন যখন হবে সাথে সাথে ফার্স্ট পয়েন্ট অফ এরিসেরও মুভমেন্ট হবে। তাহলে স্টারের ডায়াগোনাল মোশন যে রেটে হবে, ফার্স্ট পয়েন্ট অফ এরিসের মুভমেন্টও ঠিক সেই রেটে হবে, যার কারণে ওই স্টারের রেসপেক্টে ফার্স্ট পয়েন্ট অফ এরিসের পজিশন সব সময় কি থাকবে? কি থাকবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকবে। স্টারের মুভমেন্টের সাথে ফার্স্ট পয়েন্ট অফ এরিসের মুভমেন্ট রিলেটিভলি কনস্ট্যান্ট থাকবে। তো এই কারণে বলা হচ্ছে কি রাইট অ্যাসাম্পশন এবং ডিক্লারেশন এই দুইটা প্যারামিটারও কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। However, there is no instrument which can measure right ascension and declination of the star directly. বলা হচ্ছে কি এই যে রাইট ascension এবং ডিক্লারেশন এগুলো আমরা ডিরেক্টলি ফিল্ড অবজারভেশনের মাধ্যমে বের করতে পারি না। দ্যাট মিন্স কোন একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ডিরেক্টলি বের করা যায় না। দ্য এজিমুথ এন্ড দ্য অল্টিটিউড, ওই যে হরাইজন সিস্টেমের, এগুলো আমরা ডিরেক্টলি মেজার করতে পারি উইথ দ্য হেল্প অফ সফিস্টিকেটেড থিওডোলাইট। knowing the hour angle and azimuth of a star, তাহলে বলা হচ্ছে কি আমরা থিওডোলাইটের মাধ্যমে কি জানতে পারবো? এজিমুথ জানতে পারবো, অল্টিটিউড জানতে পারবো। এজিমুথ এবং অল্টিটিউড জানা থাকলে আমরা আওয়ার অ্যাঙ্গেলও মেজার করতে পারবো। এজিমুথ এবং অল্টিটিউড জানা থাকলে আমরা আওয়ার অ্যাঙ্গেলও মেজার করতে পারবো। তাইলে এই যে এজিমুথ, অল্টিটিউড এবং আওয়ার অ্যাঙ্গেল যদি আমরা মেজার করতে পারি, তাহলে আমরা রাইট অ্যাসাম্পশন এবং ডিক্লারেশনও মেজার করতে পারবো ইনডিরেক্টলি রাইট অ্যাসাম্পশন এবং ডিক্লারেশন মেজার করতে পারবো ফর্মুলা ইউজ করার মাধ্যমে, অ্যাস্ট্রোনমিক্যাল ফর্মুলা ইউজ করার মাধ্যমে আমরা রাইট অ্যাসাম্পশন এবং ডিক্লারেশন বের করতে পারবো। ক্যান বি কম্পিউটেড ফ্রম দ্য সলিউশন অফ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল। এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাগুলো জানি বা দেওয়া আছে, এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা এই রাইট অ্যাসাম্পশন এবং ডিক্লারেশন বের করতে পারবো। কারণ এই রাইট অ্যাসাম্পশন এবং ডিক্লারেশন বের করতে গেলে আমাদেরকে এই যে এজিমুথ, অল্টিটিউড, আওয়ার অ্যাঙ্গেল এই ধরনের প্যারামিটারগুলো জানা থাকতে হবে আগে থাকতে। তাইলে আমরা এই রাইট অ্যাসাম্পশন এবং ডিক্লারেশনগুলো কিভাবে বের করতে পারবো? ফ্রম দ্য সলিউশন অফ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল প্রোভাইডেড দ্য ইনস্ট্যান্ট অফ টাইম এট হুইচ দ্য বডি ওয়াজ ইন সার্টেন পজিশন, দ্যাট ইজ দ্য আওয়ার অ্যাঙ্গেল ইজ অলসো ডিটারমাইন্ড। তাইলে আমরা এজিমুথ, অল্টিটিউড জানার মাধ্যমে আমরা আওয়ার অ্যাঙ্গেল জেনে যাব, তাও আবার ইকুয়েশনের মাধ্যমে। আওয়ার অ্যাঙ্গেল আমরা ইকুয়েশনের মাধ্যমে জানবো, এবং এগুলো সবগুলো যখন জানা হবে তখন আমরা ওই অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের প্রপার্টিগুলো ইউজ করে রাইট অ্যাসাম্পশন এবং ডিক্লারেশনও বের করতে পারবো ইনডিরেক্টলি। Thus, both the systems are necessary. The first one for the direct field observation, প্রথম হরাইজন সিস্টেমটা আমরা ফিল্ড অবজারভেশনের মাধ্যমে বের করতে পারি, and the second one for the computations required in respect of the preparation of the star catalog, এবং সেকেন্ড সিস্টেম আমরা বেসিক্যালি ইউজ করে থাকি স্টার ক্যাটালগ তৈরি করার জন্য, যেটা আমরা ওই সিস্টেমটা পড়ানোর সময় ডিসকাস করেছিলাম। তো এই হচ্ছে মোটামুটি আসলে কম্পারিজন। আমরা বেসিক্যালি ফার্স্ট যে তিনটা সিস্টেম সেই সিস্টেমের মধ্যে, তাহলে আজকে পর্যন্তই থাক নাকি? জি স্যার। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী শনিবার সকাল 10টা থেকে। ক্লিয়ার? জি স্যার। আপনি কি নতুন এবং কম্বাইন্ড লিংক পাঠাবেন? না না, এই সেম লিংক, সব সময় সেম লিংক। আজকে যেটা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, আজকে যেটা ছিল। হ্যাঁ, ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম।